তুই কবুল বলবি না? তোর 14 গোষ্ঠীকে দিয়ে কবুল বলাবো। নিরিঝড়ের ভয়ানক হুঙ্কার শুনে বউ সাজে বসে থাকা ছায়া কেঁপে উঠল। কাজী সাহেব মাথা না নামিয়ে নিচু কণ্ঠে বলে ওঠেন, মেয়ে এত কান্নাকাটি করছে জনাব, বিয়ে কিভাবে দেই? নির্ঝরের ভয়ঙ্কর চাহনি দেখে চুপ হয়ে যায় কাজী। কবুল বল জান, দেরি করে আমার মোটেই পছন্দ না। দ্রুত বল কবুল, আর বিয়েটাকে স্বীকার কর। আ- আমি ছায়া কান্না করছে ভীষণ, কিন্তু নির্ঝর বিরক্ত হয়ে যায়। হাতে থাকা গানটা সোজা ছায়ার পরিবারের দিকে তাক করে। সেখানে তৌফিক হাসান, রাবেয়া বেগম আর তমা বসেছিল, যদিও ওদের ঘিরে রেখেছে গার্ডস। ছায়া উঠে নির্ঝরের হাত ধরে বসে। থামুন। তাহলে বল কবুল, দ্রুত বল, আমার আর মাথা খারাপ করিস না। ছায়া হেসকে তুলতে তুলতে বলে, কবুল। আলহামদুলিল্লাহ মা, আল্লাহর কাছে দুজন বাঁধা পড়ে গেলে তোমাদের বিবাহ সম্পন্ন হলো। সবাই বিবাহিত দম্পতির বাকি জীবনের ভালো থাকার জন্য দোয়া করুন। নির্ঝর দুহাত তুলে ছায়া হেসকে তুলছে। পাশেই দাঁড়িয়ে আছে মিসেস চৌধুরী। ছেলের পাগলামি তাকে পাগল বানিয়ে দিচ্ছে। একজন প্রেসিডেন্টের এমন কাজ মানায় না। নিজের থেকে 12 বছরের ছোট মেয়েটাকে কিনা জোর করে বিয়ে করছে, তাও নাকি ফুলের দোকানদারের মেয়েকে। তিনি সেখান থেকে চলে আসতে নিলে তৌফিক হাসান উঠে দাঁড়ায়। স্যার, আমাকে একটু ওই ম্যাডামের সঙ্গে কথা বলতে দিন। গার্ড সরে দাঁড়ায়। তৌফিক হাসান আনিকা বেগমের দিকে এগিয়ে যায়। ম্যাডাম, আমার কথাটা শুনুন। আনিকা বেগম থমকে দাঁড়ায়। কি হয়েছে বলুন। আমি একজন সামান্য মালি। আমি জানি আপনিও সবই জানেন। আমার মেয়েটাকে আমি খুব যত্নে বড় করেছি। দয়া করে দেশ প্রধানকে বলবেন আমার মেয়েটাকে যেন কষ্ট না দেয়। আনিকা বেগম তাচ্ছিল্য হাসেন। হ্যাঁ, ঠিক বলেছেন। দেখা যাচ্ছে আমার ছেলে জোর করেছে আপনার মেয়েকে, কিন্তু ভেতরের খবর কে বলতে পারে? আপনার মেয়ে হয়তো আমার ছেলেকে ছলচাতুর করেছে। হয় না বিষয়টা এমনও হয়। আর চিন্তা করবেন না, আমার ছেলের ভালো না লাগলে মেয়েটাকে আপনার বাড়িতে আমি পৌঁছে দেব। আনিকা বেগম নিজের রুমের দিকে চলে যায়। তৌফিক হাসান সেখানে ঠায় হয়ে দাঁড়িয়ে আছেন। কি অদ্ভুত, মানুষ এমনও হয়। চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে পানি। বাবা হয়েও মেয়েটাকে তিনি ভালো রাখতে পারলেন না বাঁচাতে। এক্ষেত্রে কিছু করার নেই। বিয়ে শেষ হলে ছায়া নির্ঝরের সামনে তাকিয়ে আছে করুণ চোখে। ছেড়ে দিন ওদের, আমি কথা দিচ্ছি আপনি যা বলবেন আমি তাই করব। দু হাত জোর করে কথাগুলো বলছে ছায়া। এইভাবে যে আমার কাছে ওদের জন্য ভিক্ষা চাইছ, ঠিক এভাবে যদি আমাকে মেনে নিতে, তাহলে হয়তো পুরো পৃথিবী তোমার নামে করে দিতাম। ছায়া নির্ঝরের বুকে ঢুলে পড়ে। এত বেশি কান্না করেছে, না খাওয়ার জন্য এখন ক্লান্ত অনুভব করছে। নির্ঝর ইশারা দেয় ছায়ার পরিবারকে ছেড়ে দেওয়ার জন্য। ছায়া একটু যাবে মায়ের কাছে, বাবার কাছে, কিন্তু পেছন থেকে নির্ঝর ধরে রেখেছে। চোখের সামনে মা বাবাকে যেতে দেখে ভেঙে পড়ে ছায়া। মাটিতে বসে পড়তে গেলে নির্ঝর চেপে ধরে ছায়াকে। জান, আজ আমাদের বাসর রাত, তুমি এখন আমার সঙ্গে চলো। পাজে কোলে তুলে ছায়াকে নিয়ে নিজের রুমে চলে যায়। লাল ফুল, লাল বাতি, মোমবাতি আর তার সৌরভে চারদিক মোমো করছে। সদ্য বউ হওয়া ছায়াকে বিছানায় বসিয়ে দেয় নির্ঝর। হেসকে তুলছে ছায়া। নির্ঝর ছায়ার সামনে হাঁটু গেড়ে বসে। কাঁদছো কেন? তুমি আমার বউ। এখন থেকে এটা তোমার বাড়ি। ভুলে যাও নিজের বাড়ির কথা। এটা তোমার সংসার। ছায়ার চোখ থেকে গড়িয়ে পড়া পানি পরিষ্কার করতে করতে নির্ঝর কথাগুলো বলছে। ছায়া কেঁপে কেঁপে উঠছে। অসহ্য লাগছে। আমি বিয়ে করতাম না। আমি আমি বাবা মায়ের সঙ্গে সঙ্গে থাকতে চাই। আমি নির্ঝর ছায়ার গালে হাত রাখে। এত ভয় কেন পাচ্ছ? কান্না থামিয়ে দাও। আমাদের বিয়ে হয়ে গেছে। আমি তোমার স্বামী আজ থেকে। ছায়া একটু দূরে সরে যেতে গেলে নির্ঝর নরম হাতটা শক্ত করে ছায়ার গলায় আটকে যায়। ছায়ার সঙ্গে সঙ্গে নির্ঝরের হাত ধরে বসে। ব্যথায় চোখ বন্ধ করে ছায়া। আমার ছোঁয়াকে না বলার সাহস দেখাবে না প্রিয়তা। আমি তোমায় ছুঁবো। আমার কাছে তোমার সব জায়গায় ছোঁয়ার অধিকার আছে। তাহলে আমার হাত ছড়াতে চাইছো কেন? ছায়া কথা বলতে পারছে না, যন্ত্রণা হচ্ছে। তাও নির্ঝরের শক্ত হাতখানা নিজের গাল থেকে সরাতে চাইছে। নির্ঝর ছায়াকে ফেলে দেয়। ছায়ার শরীরের ওপর তার সকল ভর ছেড়ে দিয়েছে। চোখ বন্ধ হয়ে আসছে ছায়ার। সেটা দেখে ছায়ার গলা ছেড়ে দেয় নির্ঝর।
ছায়া কাশি শুরু করে দিয়েছে। নির্ঝর তা নিরিবিলি দেখছে। কাশি কমলে ছায়ার মুখটা ধরে নিজের মুখ বরাবর তাক করায়। আমার বউ। বলেই ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে। নির্ঝরের যে সাইকোনেস আছে তা দেখছে ছায়া। কোনো মতে এখন সাহস করছে না নির্ঝরকে নিজের থেকে সরাবে। নির্ঝরের ছোঁয়া গভীর হতে থাকে। শাড়ির আঁচল সরিয়ে দিতে ছায়া আবার কান্না করে দেয়। নির্ঝর যে গভীর চলে গিয়েছে তার যে নেশা হচ্ছে। আমার সময় দিন আমি নিজে আর সময় নিতে পারছি না, তোমাকে কিভাবে দিই? প্লিজ। ছায়ার কান্না ভেজা চোখ আবার মুছে দেয় নির্ঝর। এরপর ছায়ার ওপর থেকে উঠে যায়। ছায়াকে ফ্রেশ হতে বলে ঘরের বাইরে চলে যায়। নির্ঝর বের হতে ছায়া গিয়ে ওয়াশরুমে শাওয়ার ছেড়ে তার নিচে বসে পড়ে। এগুলো কি হলো আমার সঙ্গে? কেন হলো? আব্বু আম্মু, আমি তোমাদের কাছে যাব। ছায়া কল্পনা করে নিজের জীবনটা কত সুন্দর ছিল। মা বাবা, আদরের মেয়ে। ফুলের টোকা পরতে দেয়নি কখনো তার গায়ে। 1 মাস আগে লোকটা যেদিন তাদের ফুলের দোকানে এসেছিল সেদিন থেকেই তার জীবন কেমন বদলে গেল। ওলটপালট হয়ে গেছে পুরো পৃথিবী। লোকটার তার সাজানো পৃথিবী ধ্বংস করে দিয়েছে। অসহায় হয়ে পড়েছে ছায়া। একজন প্রেসিডেন্টের সঙ্গে কিভাবে পাঙ্গা নেবে? নির্ঝর রুম থেকে বের হয়ে সোজা স্টাডি রুমে চলে আসে। সেখানে একটা গুরুত্বপূর্ণ স্ক্রিন আছে বড়। এখান থেকেই মূলত সে পুরো দেশ শাসন করে। নির্ঝর গিয়ে একজন সার্ভেন্টকে কল করে। সার্ভেন্ট দ্রুত স্টাডি রুমে প্রবেশ করে। স্যার বলুন। লি, প্লিজ খাবার নিয়ে আসুন। আমার বউ না খেয়ে আছে। কাল থেকে দায়িত্ব আপনার। আমার বউ যাতে না খেয়ে থাকতে পারে এটা আপনি খেয়াল রাখবেন। জি জনাব। লি দ্রুত কিচেনে চলে যায়। সারাটা দিন রুমে ছিল রোজি। নির্ঝরের সঙ্গে ছায়ার বিয়ে হয়েছে, এটা সে নিজের চোখের সামনে কোনো দিনও সহ্য করতে পারবে না। কি করছো মিসেস লি? জনাব খাবার চেয়েছেন তাই নিয়ে যাচ্ছি। নির্ঝর খাবার চেয়েছে? হ্যাঁ। আমি নিয়ে যাচ্ছি, আমাকে দাও। রোজি খাবার নিয়ে ওপরে চলে আসে। স্টাডি রুমের দরজায় টোকা পড়তে নির্ঝর অনুমতি দেয়। এসো। রোজি খাবার নিয়ে প্রবেশ করে। তুমি খাওনি কেন নির্ঝর? রোজির কণ্ঠ শুনে বিরক্ত চোখে সামনে তাকায় নির্ঝর। তুমি কেন এসছো? আমি মিসেস লিকে বলেছিলাম। তুমি খাওনি, আমি খাবার দিতে এসেছি। ঠিক আছে, ধন্যবাদ। নির্ঝর খাবারটা নিয়ে সোজা নিজের রুমের দিকে চলে যায়। রোজি রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আতিফ চৌধুরী রুমে বসে বসে পুরো দেশের সাংবাদিকদের কন্ট্রোল করছে। যদিও বিয়েটা একেবারে ঘরোয়া, কাজী আর বাড়ির লোক ছাড়া কেউ ছিল না। যদি দেশের সবাই জানতো তাদের দেশের প্রেসিডেন্ট মেয়ে তুলে এনে বিয়ে করেছে তাহলে বিষয়টা কীরকম হয়ে যেত। কিন্তু তারপরেও সাংবাদিকদের কাজ কি? প্রেসিডেন্টের তো নিরিবিলি বিয়ে করলো, পেছনে কারণ কি? প্রেসিডেন্ট হয়ে এখনও মালির মেয়েকে বিয়ে, প্রশ্নবোধক বিষয় হয়ে যায়। অনেকে তো রোজিকেই নির্ঝরের বউ ভাবত। তাদের ভাবনা সব ভুল প্রমাণ হলো। স্বামী যে এসব আর্টিকেল মুছে ফেলেছে সোশ্যাল মিডিয়া থেকে তা দেখে আনিকা বেগম এগিয়ে আসেন। কি করছো? কি আর করব, তোমার ছেলের কর্ম ডাকছি। নির্ঝর বাড়াবাড়ি করলো না? করলে কি করবে, থামাতে পেরেছ কি? ওই মেয়েটা কিছু একটা করেছে। মোটেই না, এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। কথাটা বলে তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। আনিকা বেগম বিছানার পাশে বসে পড়েন। রুমে এসে নির্ঝর দেখে ছায়া এখনও ওয়াশরুমে আছে। নির্ঝর খাবার রেখে ওয়াশরুমের দরজায় টোকা দেয়। বের হয়ে এসো ওয়াইফ, খাবার নিয়ে এসেছে। ভেতর থেকে কোনো কথা আসছে না। বের হয়ে আসবে নাকি আমি ভেতরে যাব? নির্ঝর ভেতরে আসলে বিষয়টা ভালো হবে না, তাই ছায়া উঠে বেরিয়ে আসে। তার পরনে একটা সাদা শার্ট, শার্টের মাথা ধরে টানছে ছায়া। ছায়া জানতো না লোকটা এত বেহায়া। শুধু এই শার্ট বাদে কিছুই নেই, পরবে কি সে? নির্ঝর বউকে এত শর্ট শার্টে দেখে নিজের ঠোঁট কামড়ে ধরে। ছায়ার কানের কাছে মুখ নিয়ে যায় নির্ঝর। ওয়াইফি, ইউ আর লুকিং সো। আর কিছু বলে না নির্ঝর। এতেই ছায়া ভয় পেয়ে যাচ্ছে। নির্ঝর বউকে পাঁচ কলো তুলে নেয়, বিছানায় বসিয়ে নিজের হাতে খাইয়ে দেয়। নির্ঝরের ভয়ে সবটা খেয়ে নেয় ছায়া। ছায়াকে খাইয়ে একটা ঔষধ দিয়ে দেয়, এতে করে ছায়া ঘুমিয়ে যায়। নির্ঝর এগিয়ে আসে,
ছায়াকে বুকে নিয়ে সেও বিছানায় শুয়ে পড়ে। আজ প্রথম রাত, যে রাতে ঔষধ ছাড়া তার ঘুম হলো। মেয়েটার চুলে মাতাল করা ঘ্রাণ আছে, সেই সঙ্গে আলাদা একটা প্রশান্তি, যে প্রশান্তি শুধুমাত্র সে উপভোগ করতে পারবে, আর কেউ না। ছায়া কোনো নিষ্পাপ শিশুর ন্যায় ঘুমিয়ে আছে। সকাল সকাল ছায়ার ঘুমন্ত মুখখানা দেখে বেশ আনন্দিত হলো নির্ঝর। ছায়ার মুখের ওপর আসা ছোট্ট ছোট্ট চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে কানের পেছনে গুজে দেয়। প্রিয়তা, আমি জানি তোমার আমার প্রতি অনেক অভিযোগ, আমি জানি আমি তোমাকে জোর করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমার যে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি আমি। সেই ভালোবাসা আমি অন্যায় করতে পেছু বা হচ্ছি না। আমি জানি না আমার মতো একজন পুরুষ যেখানে তোমাকে জোর করে বিয়ে করেছে তাকে তুমি আদৌ মেনে নেবে কিনা, কিন্তু বিশ্বাস করো, তোমার আমার পাশে একটু দাঁড়িয়ে থাকে আমার জন্য যথেষ্ট। আমি জানি আমি পাগলামি করছি, কিন্তু কি করব, তোমাকে আমি কোনোভাবেই হারাতে চাই না। আমাকে ক্ষমা করে দাও। এই কথা কখনো বলবো না, শুধু বলবো আমাকে একটু স্বামী হিসেবে মেনে নাও। কথাগুলো ভাবতেই চোখ জোড়া লাল হয়ে আসে নির্ঝরের। সকাল 10টা 20 একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। দেশ থেকে পাচারকৃত 20 মিলিয়ন অর্থ উদ্ধার করতে এক দেশের প্রেসিডেন্টের সঙ্গে গোপন বৈঠক। তাকে এখন যেতে হবে। ছায়াকে বিছানায় রেখে নির্ঝর উঠে বসে। দ্রুত শাওয়ার শেষ করে বেরিয়ে আসে ড্রেসিং রুমে। সেখান থেকে তার জন্য প্রস্তুত করা আছে আজকের মিটিংয়ে পরার জন্য স্যুট। একজন একজন করে অনেকগুলো সার্ভেন্ট সেখানে দাঁড়িয়ে আছে। জনাব, এটা আপনার আজকের পোশাক। আমার স্ত্রীকে ডেকে আনো। জি জনাব। মেড মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে আসে। ছায়া ঘুমিয়েছিল তখনও। ম্যাম, উঠুন, জনাব আপনাকে ডেকেছেন। সার্ভেন্টের মিষ্টি কণ্ঠ ঠিক রাবেয়া বেগমের মতো লাগলো ছায়ার কাছে। গতকাল কি হয়েছে সব জেনে ভুলেই গেছে ছায়া। গায়ের চাদরটা আরও টেনে অন্য পাশে ফিরে বলে, আমি ঘুমোতে চাই আম্মু, পরে উঠবো। ম্যাম, স্যার আপনাকে যেতে বলেছেন। ছায়া চোখ তুলে তাকায়। ধীরে ধীরে নিজের সেন্সে আসে ছায়া। পাশে মহিলাকে দেখে উঠে বসে। চাদরটা আরও টেনে নেয়, কারণ সে শুধু একটা শার্ট পরে আছে। স্যার যেতে বলেছেন। আমাকে ড্রেস দিন। সার্ভেন্ট ছায়াকে শাড়ি এগিয়ে দেয়। এখানে আপনার সব শাড়ি রাখা। স্যার বলেছে আজ থেকে আপনি শাড়ি পরবেন। ছায়া কিছুই বলল না। সার্ভেন্টের হাত থেকে শাড়ি নিয়ে সার্ভেন্টকে যেতে বলে। এরপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার শেষ করে শাড়িটা পরে নেয়। একেবারে নতুন বউ। ছায়া বেরিয়ে আসে। দরজায় সার্ভেন্ট দাঁড়িয়েছিল। সার্ভেন্টের সঙ্গে নির্ঝরের ড্রেসিং রুমে যায় ছায়া। ছায়াকে ভীষণ মায়াবী দেখাচ্ছে। একেবারে বউ, শুধু তার বউ। নির্ঝর ইশারা করে সবাইকে যেতে বলে রুম থেকে। সবাই রুম ত্যাগ করে। আমাকে কোট পরিয়ে দাও, পিন লাগিয়ে দাও, ঘড়ি পরিয়ে দাও। নির্ঝরের কণ্ঠ শুনলেই ভয় লাগে ছায়ার। সে পাশে হ্যাঙ্গার থেকে কোটটা নিয়ে নির্ঝরকে পরিয়ে দেয়। সাথে কোট পিন, হাতে ঘড়ি, সব কিছু। এরপর ছায়া একটু সরে দাঁড়ায়। নির্ঝর এতক্ষণ বউকে সবটা কাজ করতে দেখছিল। ছায়াকে আপাদমস্তক পর্যবেক্ষণ করাই নির্ঝরের সব থেকে প্রিয় কাজ। মায়াবতীকে যতই দেখে ততই প্রেম গভীর হয়। নির্ঝর ছায়াকে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। আমি যদি রাজ্যের রাজা হই তবে তুমি রানী। দয়া করে নিজেকে শক্ত করে পুরোটা বিষয় হ্যান্ডেল করবে। নির্ঝর ছায়ার কপালে চুমু খায়। ছায়া সরে যায় নির্ঝরের থেকে। নির্ঝর খুবই ভালো মুডে ছিল। ছায়া সরে গিয়ে প্রচণ্ড রাগিয়ে দিয়েছে তাকে। ছায়ার হাতের কোনোই বারবার ধরে ছায়াকে আবারও নিজের সঙ্গে মিশিয়ে নেয় নির্ঝর। আমার থেকে পালাতে পারবে না জান, তাই আমার ছোঁয়া কোনোভাবে অ্যাভয়েড করবে না। ছায়া কিছুই বলে না, সে নিশ্চুপ, মুখ ফিরিয়ে নেয়। নির্ঝর ছায়ার থুতনি ধরে ওকে নিজের দিকে ফেরায়। ছায়ার গোলাপি কাঁপতে থাকা ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ছায়া নিজের দুহাত দিয়ে নির্ঝরের বুকে ধাক্কাতে লাগে, কিন্তু তাতে কিছু হবে? লোকটা নিজে না চাইলে কখনোই ছায়াকে ছাড়াবে না। এমন সময় রুমে প্রবেশ করে রোজি। যদিও মেডরা তাকে বারণ করেছিল, ভেতরে ছায়া এবং নির্ঝর দুজন আছে। এমন সময় কারোর সেখানে যাওয়ার অধিকার নেই। নির্ঝরকে এভাবে হামলা করতে দেখে মনের ভেতর আগুন জ্বলে উঠেছে রোজির। স্পষ্ট বোঝা যাচ্ছে ছায়া নিজের থেকে দূরে সরাতে চাইছে নির্ঝরকে। নির্ঝর, কারোর কণ্ঠ শুনে ছায়ার ঠোঁট ছেড়ে দেয় নির্ঝর। বিরক্ত হয়ে পেছন ফিরে। তোমার মিটিংয়ের আর মাত্র 30 মিনিট বাকি আছে।
নির্ঝর ছায়াকে তখনও ছাড়েনি। ছায়ার কোমর বরাবর তার শক্ত হাত এখনও সেভাবেই ছায়াকে চেপে ধরে রেখেছে। তুমি যাও, আমি আসছি। একটু দ্রুত এসো। নির্ঝরের এই কথাটা শুনে যে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছে রোজির দিকে, রোজি একটু ঘাবড়ে গিয়ে রুম ত্যাগ করে। খাবার খেয়ে নিও, আর আমার থেকে পালানোর কোনো রাস্তায় নেই, এটা মাথায় ঢুকিয়ে নাও। পুরো বাড়ি ঘিরে রেখেছে অসংখ্য গার্ড, বেশি বাড়াবাড়ি করলে তোমার পরিবার আস্ত থাকবে না। নির্ঝর বেরিয়ে যায়। একজন সার্ভেন্টকে ছায়ার দায়িত্ব দিয়ে যায়, সে যেন কোনোভাবেই খারাপ স্কিপ না করে। নির্ঝর মিটিংয়ের জন্য নিচে নেমেছে। আনিকা বেগম তা দেখে ছেলের কাছে এগিয়ে আসে। বাবা, খাবার খেয়ে রওনা হ। না মম, দেরি হয়ে গেছে। বাবা কোথায়? সে চলে গিয়েছে। ঠিক আছে, আমার স্ত্রীকে বিনা প্রয়োজনে কেউ বিরক্ত করবে না। যদি কেমন কাজ করে ফলাফল ভালো হবে না। কথাটা বলে সে বেরিয়ে যায়। প্রেসিডেন্টের ওয়ার্কিং টাইম, অসংখ্য গার্ডস এবং সিকিউরিটি সিস্টেম আছে তার সঙ্গে। নিজের গাড়িতে উঠে বসে নির্ঝর। মিডিয়া ওদের এই মিটিং সম্পর্কে জানে, তবে এই মিটিংয়ের ফলাফল কী হবে সেটা জানতে সকলে উৎসুক। কোনোভাবে প্রেসিডেন্ট প্রতিবেশী দেশ থেকে যদি ওই অসাধু ব্যবসায়ীদের ধরে ফেলে, যাদের ফলে দেশ থেকে অর্থ পাচার হয়েছে, তাহলে সবাই শাস্তি পাবে। প্রেসিডেন্টের সঙ্গে ডার্ক হাউসে প্রাইভেটভাবে বৈঠক শেষ করে নির্ঝর। Mr. Chowdhury, you did a great job. What a perfect president you were. That's why people are crazy about you. Everyone wants Chowdhury soon as their new president. নির্ঝর মৃদু হাসে। It's our pleasure, and it's their love for us. Their love always made us president every time. Very humble. So, I have to leave now. Yeah, sure, Miss Sarah. Yeah, if you have time, please come to my country's vacation spot. Sure. প্রেসিডেন্ট তার প্রাইভেট জেটে করে নিজের দেশের উদ্দেশ্যে রওনা হয়। নির্ঝর বেরিয়ে আসে রুম থেকে। নির্ঝরের বাবা আতিফ চৌধুরী এবং চাচা আতিক চৌধুরী দুজন ডার্ক হাউসে ছিল। মূলত এটা প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পত্তি। কোনো অনেক গোপনীয় বৈঠক হলে, কোনো দেশের প্রধানমন্ত্রী আসলে এখানে আনা হয়, সিকিউরিটি পারপস খেয়াল রেখে। নির্ঝর, এরপর তোমাকে একটা খেলার উদ্বোধন করতে যেতে হবে, আর তারপর রাজধানীর 5 তারকা হোটেলে একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে। নির্ঝর একটা গভীর নিঃশ্বাস ফেলে। আচ্ছা চাচু, যদি কারো বিয়ে হয় তাহলে কি সে ছেলের পরের দিনই অনেক কাজ করে? বরাবরই স্বভাবে গম্ভীর এবং রক্সাটা ছেলেটার মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে আছে আতিক চৌধুরী। ভাইকে স্তব্ধ হয়ে যেতে দেখে নির্ঝরের বাবা বলেন, তোমার মতো নির্লজ্জ নই আমরা, তাই বিয়ের পরের দিনও কাজে গিয়েছিলাম। আমি বেহায়া নই। দেশবাসী জানে বিয়ে হয়েছে কিভাবে, জানলে যে সমস্যা, এই জন্য তোমাকে কাজ করতে হবে। আর সব থেকে বড় কথা, রাতের পার্টি গুরুত্বপূর্ণ, সেখানে অনেক পলিটিক্যাল লিডার থাকবে। প্রেসিডেন্ট হয়ে কি পলিটিক্যাল লিডারদের ভয় পেতে বলছো? মোটেই না, ওদের ভয় অটুট রাখো, সেটাই বলছি। ঠিক আছে, রাতে আমি যাব পার্টিতে, কিন্তু এই মুহূর্তে কোনো ক্রিয়া প্রতিযোগিতা উদ্বোধন করতে যেতে ইচ্ছুক নই আমি। কথাটা বলে নির্ঝর বেরিয়ে যায়। আতিফ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। মেয়েটার আদৌ ভালো কিছু হবে তো? তুমি কি দেখেছো ভাইয়া, নির্ঝরের চোখে যে পাগলামি? বউয়ের জন্য এর আগে এমন পাগলামি আমি তাকে করতে দেখিনি। মেয়েটা ভালো কিছুই নিয়ে এসেছে, দেখো। আমার সমস্যা, বাচ্চা মেয়েটা মানিয়ে নিতে পারবে তো? সবাই একটা সময় অদক্ষ থাকে। কামিনী এবং ভাবি মিলে যদি ছায়াকে সাহায্য করে, অবশ্যই ছায়া একজন চৌধুরী গিন্নি হয়ে উঠবে। আমিও সেটাই চাই। প্রেসিডেন্ট যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা সেই সময়ের জন্য জনসাধারণের জন্য নিষিদ্ধ করে দেয়া হয়। এখানেও ব্যতিক্রম কিছু নয়। আকাশে মেঘ গুড়গুড় করে উঠছে। এমন সময় তার শখ করলো লাল টুকটুকে বউয়ের জন্য কিছু লাল গোলাপ নিয়ে যাওয়া যাক। লাল গোলাপ তার সেদিন থেকে পছন্দ, যেদিন থেকে ফুলের দোকানে লাল গোলাপ কিনতে গিয়ে ছায়াকে দেখেছিল। সেদিন থেকেই লাল গোলাপের প্রতি আলাদা একটা আসক্তি কাজ করে তার। রাস্তা ফাঁকা। একটা ফুলের দোকানে তাজা এবং বড় গোলাপ দেখে ড্রাইভারকে সেগুলো আনতে বলে নির্ঝর। ড্রাইভারও গোলাপ এনে নির্ঝরকে দেয়।
কালো মেঘ গুড়গুড় করে চারদিকে ছড়িয়ে পড়েছে। ছায়া নির্ঝরের রুমের বড় জানালাটা দিয়ে চারদিকে দৃশ্য দেখছে। মনের মাঝে বিষণ্ণতা বিরাজ করছে তার। বারবার খসখস করছে ভেতরটা। বনের পাখি খাঁচায় আটকা পড়লে যেমন লাগে তেমন লাগছে। খাঁচাবন্দি পাখি যতই সুন্দর হোক, পাখি তো বনেই সুন্দর লাগে। এদিক সেদিক উড়বে, এটাই তো স্বাধীনতা। চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে ছায়ার। নিচে তাকিয়ে দেখে সেখানে বিরাট এক বাগান। বাগান বা ফুল বা গাছ সবই ছায়ার ভীষণ পছন্দ। চোখের পানি মুছে ছায়া উঠে দাঁড়ায়। সে ওই বাগানে যেতে চায়। ফুলের সঙ্গে তার আছে গভীর বন্ধুত্ব। দরজা খুলে বাইরে বের হয়। নির্ঝরের রুমটা ৩য় তলায়, আর বাগান হলো একেবারে নিচতলায়। তবে নির্ঝরের রুম বরাবর। ছায়া সেদিকে অগ্রসর হয়। লিভিং রুমে আসতে আনিকা বেগমের মুখোমুখি হয় ছায়া। শাশুড়িকে দেখে মাথা নামিয়ে নেয় ছায়া। আনিকা বেগম এগিয়ে যায়। চৌধুরী গিন্নি হয়ে হাতে বালা নেই, গলায় চেন নেই, কানে দুল নেই, এমন সাদামাটা মানায় না নির্ঝর চৌধুরীর বউকে। ছায়া কিছুই বলে না, সে তো বউই হতে চায়নি নির্ঝরের। আনিকা বেগম এগিয়ে আসেন। হাত থেকে বালা, গলা থেকে চেইন খুলে পরিয়ে দেয় ছায়াকে। এগুলো কখনো খুলবে না, আর কিছু গয়না তোমার রুমে পাঠিয়ে দেবো আমি, কান খালি রাখবে না। কথাগুলো বলে সে চলে যায়। ছায়া মাথা উঠিয়ে দেখে শাশুড়ি চলে গিয়েছে। তারপর সে বাগানে প্রবেশ করে। চারদিকে ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে। গাছগুলো সেই তালে দুলছে। ছায়া বসে পড়ে ঘাসের ওপর। এবার ছায়াকে পাক্কা গিন্নি গিন্নি দেখা যাচ্ছে। হাতে বালা, নাকে নাকফুল, লাল শাড়ি, অপরূপ সুন্দরী। ছায়া বাগানে একটা লতানো গোলাপ গাছ দেখতে পায়। ছায়ার মনে পড়ে যায়, এখন সে বাড়িতে থাকলে বাবার সঙ্গে কাজে নামতো। তাদের একটা বাগান আছে যেখানে নানা ফুল, সেই ফুলগুলোই তারা বাজারে ওঠায়। সে গাছগুলোর যত্ন নেওয়া আছে বৃষ্টির আগে। বাবার সঙ্গে সে কাজগুলোই করতো ছায়া। এই লতানো গোলাপ গাছ তাদের বাড়িতেও ছিল। ছায়া ভাবে, তার বাবা কি গাছটা বেঁধেছে? না হলে এই প্রবল হাওয়াতে গাছটা এলোমেলো হয়ে যাবে। নির্ঝর সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। লিভিং রুম পেরিয়ে যেতে হয় উপরে। লিভিং রুমের পাশেই বড় গ্লাস ডোর, আর অপর সাইডে বাগানটা। বাগানে নির্ঝর তেমন আসে না, তার বেশি পছন্দও নয়। কিন্তু বাগানের মাঝে মেঘলা ছন্ন দিনে তার লাল বউকে বসে থাকতে দেখে থমকে যায় সে। ছায়া নিজের অজান্তেই নির্ঝরকে ফেলেছে বড় বিপদে। মেয়েটাকে দেখলেই নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে মন চায় না তার। ইচ্ছে হয় ছুটে আদর করে দিতে। এক হাতে গোলাপের তোড়া, আরেক হাত পকেটে রেখে ছায়ার দিকে অগ্রসর হয় নির্ঝর। তাকে দেখে ঠিক কোন কল্পনার রাজ্যের নায়ক বলে মনে হচ্ছে। সামনে এগিয়ে ছায়ার পাশে বসে নির্ঝর। নির্ঝরকে নিজের পাশে অনুভব করতেই কেঁপে ওঠে ছায়া। নির্ঝরের ঠোঁটের কোনায় ফোটে কিঞ্চিত বাঁকা হাসি। বৌজান, এতটা ভয় পাবো আমাকে? ছায়া কিছু বলে না। ছায়ার হাতে বালা লক্ষ্য করে নির্ঝর, যেটা সকালে ছিল না। ছায়াকে সে ভীষণ খেয়াল করে দেখে। প্রতিটা নিখুঁত বিষয়ও তার নজরে থাকে। ছায়ার গলায় চেইন, ছায়ার থুতনি ধরে নিজের মুখ বরাবর তাক করায় নির্ঝর। সোনার বালা হাতে তোমাকে একেবারে পাক্কা কিন্নি দেখাচ্ছে বৌজান। ছায়া তখনও নিশ্চুপ। তবে প্রিয়তমার কোমল ওষ্ঠজোড়া দেখে নিজেকে কোনোভাবেই সামলাতে পারল না নির্ঝর। ঝুঁকে আঁকড়ে ধরে ওষ্ঠজোড়া। ছায়া নিজের হাত ঠেকায় নির্ঝরের বুকে। এটা বাধা সূচক হাত। নির্ঝরের রাগ লাগে প্রচুর। যখনই সে তার বউয়ের কাছে যায়, তার বউ তাকে তখনই দূরে সরিয়ে দিতে লাগে। নির্ঝর ছায়ার হাত দুটো এক হাতে ধরে ছায়ার ওপর নিজের সমস্ত ভর ছেড়ে দেয়। ছায়া নির্ঝরের ভর সামলাতে না পেরে ঘাসের ওপর শুয়ে পড়ে। নির্ঝরও জায়গা পেয়ে যায়, আরও শক্ত করে চেপে ধরে ছায়াকে। ছায়ার চোখ গড়িয়ে পানি পড়ছে। মুখটা এদিক ওদিক নড়াবার জায়গা পর্যন্ত নেই। নির্ঝর এত শক্ত করে চেপে ধরে রেখেছে। আনিকা বেগম বৃষ্টি শুরু হবে হবে ভাব দেখে ছায়াকে ডেকে ঘরে পাঠাতে চাইছিলেন। তাই তিনি বাগানে এসে দূরেই থমকে যায়। ছেলের এমন কাণ্ড দেখে সেখানকার সকল সার্ভেন্টকে নিচের ফ্লোরে ফাঁকা করতে বলে। অপরে নিজের রুমে চলে যায়। লজ্জা শরম সব বিসর্জন দিয়েছে নির্ঝর। এ বাড়িতে সে আর তার বউ বাদে আরও যে মানুষ আছে তা সে ভুলেই গেছে। বেশ কিছুক্ষণ পর ছায়ার ওষ্ঠজোড়া ছেড়ে দিতেই ছায়া ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করে।
ছায়া নিজেকে সারাতে চাইছে, কিন্তু বরাবরের মতোই সে অক্ষম। বৌজান, আমি না চাইলে নিজেকে ছাড়াতে তুমি পারবে না। বৃথা চেষ্টা কেন করছো? বৃষ্টি শুরু হয়ে গেছে এর মাঝে, ঝুম বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। ছায়া পিটপিট করে মৃদু স্বরে বলে, কেউ দেখে ফেলবে। কারোর এত স্পর্ধা নেই আমার বৌজান আর আমাকে এইভাবে দেখবে। কথাটা বলেই ছায়ার গলায় নিজের মুখ গুজে বৃষ্টির পানির স্বাদ আর ছায়াতে মিলে একাকার হয়ে গেছে। নির্ঝর কোনো লাগাম ছাড়া ঘোড়ার মতো ছায়ার আঁচলটায় হাত রাখে, উদ্দেশ্য সেটা সরিয়ে দেবে, কিন্তু ছায়া নিজের এক হাত বড্ড কষ্টে ছাড়িয়ে নির্ঝরের হাত ধরে বসে। প্লিজ, কেউ দেখে ফেলবে। নির্ঝর মুখ তুলে তাকায়, বৃষ্টির পানি ভীষণ ঠান্ডা, ছায়া কাঁপছে ঠিক ঠিরঠির করে। ছায়ার ওপর থেকে উঠে বসে নির্ঝর। মাত্র 10 মিনিটের বৃষ্টি তাদের পুরো ভিজিয়ে দিয়েছে। বৃষ্টি যেন আরও বেগে বাড়াচ্ছে সময়ের সঙ্গে। নির্ঝর আর অপেক্ষা করে না, বউকে পাশ কোলে তুলে নিয়ে ভেজা অবস্থায় রুমে চলে আসে। নির্ঝর আর ছায়া চলে যেতে 2 তালা থেকে রোজিও নিজের রুমের জানালা বন্ধ করে দেয়। তার রুমটা নির্ঝরের রুম বরাবর, 2য় তলা আর 3য় তলা পার্থক্য। রাগে আর প্রচণ্ড জেদে সে হাতের কাছে থাকা ফুলদানি বড় আয়নায় ছুঁড়ে মারে। মুহূর্তে সবটা ভেঙে চুরমার হয়ে যায়। নির্ঝর, কেন করছো এমন? কেন? রোজি হচ্ছে প্রিন্সেস, চৌধুরী বাড়ির একমাত্র কন্যা সন্তান, তাই তার রুমটাও ঠিক প্রিন্সেসের মতো করে সাজানো, সব কিছুই দামি জিনিস দিয়ে ডিজাইন করা। রোজি পাগলের মতো নিজের চুলগুলো খামচে ধরে। আমি সহ্য করতে পারছি না। নিজের ভালোবাসার মানুষকে এভাবে অন্য কারোর সঙ্গে দেখলে আমার হৃদয় পুড়ে যায়, আমার পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়, আমার কষ্ট হয়। নির্ঝর, তুমি কেন বুঝো না? যে মেয়েটা তোমাকে ভালোবাসে না, কেন তার পেছনে ছুটছো? কেন? বাড়িটা বেশি একটা বড় নয়, 4 জনের থাকার জন্য একেবারে পারফেক্ট। তৌফিক হাসান নিজের হালাল টাকা দিয়ে এ বাড়ি বানিয়েছেন তার 2 কন্যা আর বউয়ের জন্য। তিনি ফুল ব্যবসায়ী, তাই তাদের যে বড় বাগানটা আছে সেখানের ছায়ার প্রিয় গাছ হচ্ছে লতানো গোলাপ গাছ। তৌফিক হাসান বৃষ্টি আসার আগেই সেই গাছটা বেঁধে দিয়েছেন। বৃষ্টি শুরু হয়েছে, তৌফিক হাসান দরজার সামনে বসে বসে লতানো গোলাপ গাছটা দেখে কান্না করছেন। অশ্রু জলে আঁখি পল্লব ভিজে আসছে বারবার। রাবেয়া বেগম স্বামীকে এভাবে ভেঙে পড়তে দেখে স্বামীর পাশে এসে বসেন। কেঁদো না। যদি কারো ভালোবাসা সত্যি ভাগ্যের থেকে বেশি শক্তিশালী হয়, তাহলে সেই ভালোবাসা পাওয়া ভাগ্যের বিষয়। কি করে এ কথা বলছো? আমার ছায়া তাকে স্বামী হিসেবে চায় না। চায় না ঠিকই, কিন্তু 3 কবুল বলে যাকে স্বীকার করেছে তাকে ফেলেও দিতে পারবে না। কবুলের অনেক জোর। আমার বিশ্বাস জনাব আমার ছায়াকে ভালো রাখবে। এতদিন ধরে দেশের দায়ভার কাঁধে নিয়েছে, ভালো ছাড়া খারাপ কিছুই করেনি সে। সে আগে কি করেছে না করেছে এটা বড় কথা নয়, বড় কথা হলো সে আমার মেয়েকে জোর করেছে। রাবেয়া বেগম স্বামীর হাতে হাত রাখেন। যে মানুষটা পৃথিবীর সব কিছু পরোয়া ছেড়ে একটা মেয়েকে পাওয়ার জন্য সকল সীমা অতিক্রম করে, সে আর যাই হোক আমাদের মেয়েকে কষ্ট দেবে না। আমি জানি সে ছায়াকে কষ্ট দেবে না, কিন্তু ছায়া যে তাকে মেনে নিতে পারবে না। সময় দিতে হবে, ছায়াও সব গুছিয়ে নেওয়া শিখবে। দেশের সমুদ্রপথে একটা জাহাজ আটক পড়েছে, যেটা এ দেশের নয়। অদ্ভুতভাবে জাহাজে আটক হওয়ার সময় জাহাজের ক্যাপ্টেন ছিল না জাহাজে। বিষয়টা ভীষণ অদ্ভুত। এ দেশের সিকিউরিটি সিস্টেম ভীষণ কঠিন, তাই তো আগন্তুক জাহাজটা আটকা পড়েছে। আতিফ চৌধুরী বিষয়টা জানতে পেরে দ্রুত নির্ঝরকে কল করে। ছায়াকে ভেজা অবস্থায় রুমে এনে সোজা ওয়াশরুমে চলে গিয়েছিল নির্ঝর। ছায়া তখনও কাঁপছে ঠান্ডায়। ছায়াকে তোয়ালে পেঁচিয়ে দিয়ে গোসল করতে বলে বাইরে চলে আসে নির্ঝর। তখনই ফোনটা বেজে ওঠে। বাবার কল দেখে নির্ঝর ফোন তুলে নেয়। বাবা। আব্বাজান, এখানে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আতিফ চৌধুরী সবটা খুলে বলে। নির্ঝর সবটা শোনার পর বাবাকে বলে, তুমি বাড়িতে চলে এসো, আমরা এই বিষয় নিয়ে ডিসকাস করবো একান্তে। সেখানে চাচাও যেন না থাকে। আর হ্যাঁ, অয়নকে এবার দেশে ফিরতে বলো। আতিক চৌধুরী এর বড় ছেলে অয়ন। হ্যাঁ, অয়নের গ্র্যাজুয়েশন শেষ, ও পরশুদিন দেশে ফিরবে। জাফলংয়ের কোন ঘেঁষে যে সমুদ্র পার আছে সেখানে কঠিন সিকিউরিটি বসাও,
আমার দেশের মানুষের কোনো ক্ষতি হোক এটা আমি সহ্য করব না। ঠিক আছে বাবা। আর বাবা, নাবিলকে জানিয়ে দিও রাতে পার্টি তোর সঙ্গে যাবো আমি। ঠিক আছে। নির্ঝর কল কেটে দেয়। তার পরনের কোটটা খুলে ফেলেছিল অনেক আগেই, এখন শুধু একটা কালো শার্ট পরা তার। নির্ঝর আয়নার সামনে তোয়ালে দেখতে পায়, তার মানে ওয়াশরুমে তোয়ালে নেই। তোয়ালেটা হাতে করে নির্ঝর ওয়াশরুমে চলে আসে। এদিকে শাড়িটা পাশে রেখে শুধু পেটিকট আর ব্লাউজ পরেই বাথটবে বসেছিল ছায়া। হঠাৎ করেই নির্ঝরকে চলে আসতে দেখে ঘাবড়ে যায় সে। বসা থেকে আরও নিচে চলে যায় পানির। নির্ঝর হাসে, হাতের তোয়ালে পাশে রেখে ছায়ার মাথায় হাত রাখে। দ্রুত বের হও, ঠান্ডা লেগে যাবে। ছায়া কিছু বলে না। নির্ঝর বেরিয়ে যায়। ছায়া কাপড় বদলে আরও একটা শাড়ি পরে বাইরে আসে। ভেজা চুল, বাসন্তী রঙের শাড়ি। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছতে মুছতে ভাবছে, আরে জীবন, সারা জীবন এই লোকটা ঠাসা খেয়েই না কেটে যায়। কাপড় বদলে শুকনো কাপড় পরে রুমে এসে বউকে আয়নার সামনে চুল মুছতে দেখে এগিয়ে যায় নির্ঝর। নির্ঝরকে দেখলে ছায়ার একটু ভয় ভয় লাগে। লোকটা যেভাবে তাকে নিজের সঙ্গে মিশিয়ে রেখেছে, ছায়া চাইলেও পালাতে পারছে না। নির্ঝর এসে ছায়াকে জড়িয়ে ধরে। শুধু শুধু লোকটার ভালো মুড নষ্ট করতে চাইছে না ছায়া, কারণ মুড নষ্ট হলে নির্ঝরকে সামলে উঠতে পারে না ছায়া। ছায়াকে শান্ত দেখে নির্ঝর আয়নার দিকে তাকায়। ছায়ার চোখে চোখ রেখে বলে, আমার বউ জান যে তেরিং বেরিং করছে না, ভদ্র হয়ে গেল নাকি? ছায়া মাথা নামিয়ে নেয়। আমি কি আমার বাকি পড়াশোনা শেষ করতে পারি? নির্ঝর কথাটা পছন্দ হলো না, তবে সে ছায়াকে কোনো কষ্ট দিতে চায় না, তাই ছায়াকে ছেড়ে দেয়। তুমি খেয়েছো? ছায়ার চোখ ছলছল করে ওঠে। ছায়া এবার ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, আমি কলেজে যেতে চাই। তোমাকে বাড়ি থেকে বের হবার পারমিশন আমি দিতে পারবো না। তোমার পা দুটো এদিক ওদিক ছোড়াছুড়ি করলে সমস্যা। আমি দেশের যে প্রান্তেই থাকি না কেন, আপনি তো আমাকে ধরেই ফেলবেন। লুকোতে পেরেছি আমি। একটা মেয়েকে তার মা বাবার সঙ্গে না দেখা করতে দেহাটা জুলুম। যেদিন আমার বিশ্বাস হবে তুমি আমার থেকে পালাবে না, সেদিন থেকে তুমি মুক্ত। ছায়া অসহায় নয়নে তাকিয়ে আছে, কিছুই বলার নেই তার। নির্ঝর এগিয়ে এসে ছায়ার হাত ধরে নেয়। খাবার সঠিক সময় খাবে, নাহলে এর ফল ভালো হবে না বোঝেন। রোজি বসে আছে সমুদ্রর পাড়ে। দেশের রাজধানীর পাশেই সমুদ্র। চৌধুরী বাড়ি থেকে বড়জোর 1 ঘন্টা লাগে সমুদ্রের পাড়ে আসতে। বৃষ্টি শেষ হলেই রোজি এখানে এসেছে। সমুদ্রের পাড়ে বসে বসে উতাল পাতাল হাওয়া অনুভব করছে। হঠাৎ পাশ থেকে কেউ হেঁটে এসে রোজির পাশে বসে। হ্যাঁ প্রিন্সেস রোজি। চেনা পরিচিত কণ্ঠ শুনে রোজি পাশে ফিরে তাকায়। আদনান ভাই। আমি তো তোমাকে দেখে অবাক হলাম এখানে। আদনান পরিচয়ে নির্ঝরের বন্ধু, এক বড়লোক ব্যবসায়ীর বাবার একমাত্র ছেলে। সে এখানে একটা কাজে এসেছিল। অবাক হবার কি আছে? কি করছো একা একা এখানে? নির্ঝর এসেছে নাকি? রোজি তাচ্ছিল্য হাসে। সে আর কোথায় থাকবে, সে তার বউয়ের সঙ্গে ব্যস্ত। আদনান অবাক হয়ে যায় কথাটা শুনে। বউ? ঠিক বুঝলাম না। নির্ঝর বিয়ে করেছে। আমাকে বুঝিয়ে বলো। বিয়ে করেছে নির্ঝর মেয়েটাকে। বলতে গিয়েও থেমে যায় রোজি। আদনান তাকিয়ে আছে রোজির দিকে। মেয়েটা কে? মেয়েটার সিকিউরিটির জন্য কাউকে জানায়নি। তাহলে তো চৌধুরী বাড়িতে যেতে হচ্ছে। নতুন বউ এসেছে ওর, আর আমাদের কাউকে বললো না। ভেরি ব্যাড। চলো প্রিন্সেস রোজি। বৃষ্টির শেষ পরিবেশ নেমে আসে অদ্ভুত এক প্রশান্তি। চারদিকে সবকিছুই তখন সতেজ হয়ে ওঠে। ভালো লাগে সবুজ ঘাস দেখতে। আর এসব প্রকৃতি ছায়ার ভীষণ পছন্দের। বৃষ্টি সে উপভোগ করে। বছরের গ্রীষ্মের গরম তীক্ষ্ণতাটুকু বাদে সবটুকুই পছন্দ তার। বাহিরের দিকে তাকিয়ে আছে ছায়া। জানালাটা বড়, বিশাল বড় জানালা দিয়ে বাহিরের অপরূপ দৃশ্য তাকে তাকিয়ে থাকতে বাধ্য করেছে। চৌধুরী বাড়িটা সবুজে ঘেরা একটা বাড়ি, চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মতো। মাথাটা জানালায় ঠেকায় ছায়া। নির্ঝর গেছে একটা কাজে। যাওয়ার আগে তাকে জোরপূর্বক খাইয়ে দিয়ে গেছে। বাসন্তী রঙের শাড়িটা ছায়ার ওপর বেশ মানিয়েছে। যাওয়ার আগে ছায়ার কপালে চুমু খেয়ে বলে গিয়েছে যেন রাতে সময় মতো খেয়ে নেয় ছায়া। প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে থাকতে ছায়ার কল্পনায় আসে তাদের দেখা হওয়াটা। ছায়ার অতীতে ডুব দেয়া যাক। শীতের শেষ, বসন্তের শুরু, গাছে গাছে নতুন পাতা,
আর নতুন নতুন ফুলের কলিতে পরিবেশ আমোদিত। দেশটাতে আছে অসংখ্য সমুদ্র সৈকত। শীত প্রধান দেশ এটা, তবে এই অল্প সময়ে বসন্ত আর গ্রীষ্ম সবাই উপভোগ করে। গ্রীষ্মের সময় একটু বেশি গরম পড়ে, যেটা ছায়ার পছন্দ নয়। এখন একটা পারফেক্ট সময়, হালকা শীত, মৃদু বাতাস আর বসন্তের সাজে সজ্জিত পরিবেশ। এই সময় শহরের ফুলের দামগুলো একটু বেশি থাকে। তৌফিক হাসানের ফুলের দোকানে তাই আজ ভিড়। সকাল থেকে কলেজ শেষ করে বাবার সঙ্গে জোয়ার দিচ্ছে ছায়া। তো আমার এসব বিষয়ে তেমন কোনো আগ্রহ নেই। এভাবেই দিনের শেষ প্রহরের সময় চলে এসেছে। কিছুক্ষণের মাঝে সন্ধ্যা নেমে আসে ধরণীর বুকে। ভিড় কিছুটা কমেছে, কিন্তু শেষ হয়নি। আস্তে আস্তে আজকে দোকানে ওঠানো সব তাজা ফুল বিক্রি হয়ে গিয়েছে। শুধু কিছু লাল গোলাপ আছে। রাত তখন 8টা বাজে। বাবা সকাল থেকে কষ্ট করছে, সাথে তার দুপুরে খাওয়াটাও হয়নি। ছায়া তাই বাবার কাছে এগিয়ে যায়। বাবা যাও না, বাসায় যাও, খেয়ে আসো, তারপর দুজন মিলে দোকান বন্ধ করে একসঙ্গে বাসায় যাব। না মা, তোকে একা রেখে যাব না। কি যে বলো না বাবা, ওই তো 5 মিনিটের রাস্তা বাড়ির। তুমি যাও, খেয়ে এসো। ততক্ষণে এই ফুলগুলো যদি বিক্রি হয়ে যায়, তাহলে আমরা কাল দোকানে ফুল উঠাবো না, আমরা কাল ঘুরতে যাব। না রে মা, আমরা একসঙ্গে যাই, চল। বাবা প্লিজ তুমি যাও না, দেখো মাত্র 8টা বাজে, খেয়ে এসো, আমরা তারপর একসঙ্গে বাসায় চলে যাব। লাল অবহেলিত গোলাপগুলো না হয় আমি আমার রুমেই রেখে দেব। মেয়ের কথার সঙ্গে নাটক দেখে হাসেন তৌফিক হাসান। ছায়া এমনি প্রাণ খুলে হাসে এবং হাসতে জানে। ঠিক আছে, তাহলে বস, আমি খেয়ে আসি। আচ্ছা। ছায়া বসে বসে ফুল বুকে করার কাগজগুলো ঠিকঠাক করে রাখতে লাগে। আর তৌফিক হাসান চলে যায় দোকান থেকে পায়ে হেঁটে 5 মিনিটের দূরত্বে তাদের বাড়িতে। প্রেসিডেন্ট তার সকল সরকারি কাজ শেষ করে বাসভবন থেকে বেরিয়ে আসে। প্রেসিডেন্ট নির্ঝর চৌধুরী আলাদা বাসভবন আছে। সরকারি ওই বাসভবনে তিনি পরিবার নিয়ে থাকেন না। তিনি সেখানে সরকারি সকল কাজকর্ম দেখেন। সেখানেই তিনি সকল রকম কাজকর্ম করেন অফিসিয়ালভাবে। বাসভবন থেকে বেরিয়ে গাড়িতে উঠে নির্ঝর গলার টাইটা লুজ করে নেয়। এমন সময় তার ফোন বেজে ওঠে। নির্ঝর ফোন হাতে দেখে তার মা ফোন করেছে। নির্ঝর ফোনটা কানে তোলে। আম্মু বলো। কোথায় বাবা তুই? গাড়িতে। বাড়িতে আসার দরকার নাই, গ্রামের দিকে আয়, তোর দাদিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তোকে দেখতে চেয়েছে। আমি তো বলেছি দাদিমাকে বাড়িতে নিয়ে এসো। আমি কি করব বল, তুই তো জানিস তোর দাদির জিদ, সে ওখানে থাকবে। যাই হোক, তোর বাবা, আমি, আতিক, কামিনী সবাই এসেছি, তুই রোজিকে নিয়ে আসিস আসার সময়। মম, ওয়াই রোজ अगेन? সরি বাবা, রোজিকে আসার সময় আনাতে পারিনি, সে বাড়িতে ছিল না তাই। আর তোর দাদির পছন্দের লাল গোলাপ নিয়ে আসিস। ঠিক আছে। নির্ঝর কল কেটে দেয়। গাড়ি গ্রামের দিকে ঘোরাও। এরপর নির্ঝর কল করে রোজিকে। হ্যালো। হ্যালো নির্ঝর, বলো। রেডি হয়ে টুইঙ্কেল টাওয়ারের নিচে এসে দাঁড়াও, আমি এখান থেকে তোমাকে রিসিভ করব। রোজি আহ্লাদি স্বরে বলল। আমি কি বলবো নির্ঝর? তবে নির্ঝর সে কথা কানে দেয় না। ঠাস করে ফোনটা মুখের ওপর কেটে দেয়। রোজি তারপরেও খুশি হয়ে যায়। সে তার অসুস্থ দাদিকে দেখতে যাচ্ছে। সে তোয়াক্কা না করেই সুন্দর একটা জামা পরে রেডি হয়ে বেরিয়ে যায়। নির্ঝর টুইঙ্কেল টাওয়ারের নিচে আসার পর রোজি সেখানে আগে থেকেই গাড়িতে বসা দেখতে পায়। রোজি নির্ঝরের গাড়ি দেখে বেরিয়ে আসে নির্ঝরের পাশে বসে। খুবই সুন্দর একটা লাল জামা পরেছে, চুলগুলোও সুন্দর করে বেঁধেছে। প্রিন্সেস হওয়ার সুবাদে সে একেবারে ফুলের মতো মানুষ হয়েছে। তাকে অনেক সুন্দর দেখাচ্ছে। রোজি মাতাল করা পারফিউমও দিয়েছে। নির্ঝরের দিকে সরে মৃদু হেসে জিজ্ঞেস করে, আমাকে কেমন দেখাচ্ছে? আমরা দাদিকে দেখতে চাচ্ছি, সব পরেও করতে পারতে। রোজির হাসি গায়েব হয়ে যায়। তবে সে খুশি, ভালোবাসার মানুষটার পাশে তো বসতে পেরেছে। টুইঙ্কেল টাওয়ারের পাশ থেকে কিছু দূর যেতে ওরা শহরের রাস্তা থেকে বেরিয়ে যায়। এখন সামনে গ্রাম। হঠাৎ করেই নির্ঝরের মনে পড়ে ফুল তো নেওয়া হলো না। মিস্টার হন। জি স্যার। আমি ফুল আনতে ভুলে গিয়েছি, প্লিজ সামনে কোনো ফুলের দোকান থাকলে আমাকে জানাবেন। জনাব, সামনে অনেক ভালো একটা ফুলের দোকান আছে, আমার বন্ধুর দোকান, আপনি চাইলে সেদিকে নিয়ে যাই। হ্যাঁ চলো।
নির্ঝর কথাটা বলে আবারও ফোনে মুখ গুজে। রোজি এটা সেটা বলছে, কিন্তু তার হুহাতে উত্তর আসছে শুধু। শহর পেরিয়ে গ্রামের রাস্তায় যাওয়ার সাথেই শীতের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেল। শীতটা বেড়েছে, সাথে বাতাসের গতি। ছায়া সামনের দিকে তাকিয়ে দেখছে প্রকৃতি। তার ভালোই লাগছে। গুনগুন করে মিষ্টি গান গাইছে আর বাতাস উপভোগ করছে। বাতাসগুলো এসে ছায়ার চুল উড়িয়ে দিচ্ছে। এমন সময় দোকানের সামনে বড় একটা কালো ফেরারি গাড়ি উপস্থিত হয়। ছায়া বসা থেকে উঠে দাঁড়ায়। দোকানে তো কিছুই নেই, শুধু আছে বেশ কিছু তাজা লাল গোলাপ। গাড়ি থামতে নির্ঝর ফোন থেকে মুখ সরিয়ে সামনে তাকায়। জনাব, আমি যাব? না, দাদিমার জন্য আমি নিজে হাতে গোলাপ আনবো। দাদি নির্ঝরের খুব কাছের একজন, তাই নিজের হাতেই ফুলগুলো নেবে সে। গাড়ি থেকে সুদর্শন একজন স্যুট পরিহিত ছেলে নেমে আসে। তার পেছনে ড্রাইভার। একটা সাধারণত সুতির ফ্লোরাল প্রিন্টের ফ্রক জাতীয় ড্রেস পরে আছে ছায়া। নিজের গাড়ি থেকে নেমে সামনের দিকে তাকিয়ে ছায়াকে দেখে নিজের স্থানে স্তব্ধ হয়ে যায়। অতি সাধারণ মেয়েটা অদ্ভুতভাবে অসাধারণ ম্যাজিক করলো নির্ঝরের ওপর। মায়াবী মুখটা, লম্বা ঘন চুলগুলো, সবই কেমন আকর্ষণ করছে নির্ঝরকে। নিজেকে কন্ট্রোললেস মনে হচ্ছে তার। ছায়া তার গতানুগতিক মিষ্টি হাসি দিয়ে নির্ঝরকে বলে, আসসালামু আলাইকুম, বলুন আপনার কি লাগবে? ছায়া তখনও নির্ঝরকে চেনে নাই সে কে, কারণ প্রেসিডেন্ট সম্পর্কে ছায়ার তেমন কোনো আগ্রহ নেই। যদিও সে নির্ঝরকে টিভিতে বা ছবিতে দেখেছে, কিন্তু সামনাসামনি সে বুঝতে পারেনি এটা নির্ঝর। নির্ঝর এগিয়ে আসে ছায়ার সামনে। ছায়া এমন অদ্ভুত আচরণ দেখে একটু পিছিয়ে যায় নিজের স্থান থেকে। তারপরেও মুখে হাসি টেনে আবারও জিজ্ঞেস করে, বলুন স্যার কি লাগবে? তোমাকে। ছায়া অবাক হয়ে যায়। মানে? নির্ঝর বাস্তবে ফিরে আসে। আমার লাগবে না লাল গোলাপ। ও জি, বলুন কতগুলো লাগবে? যতগুলো আছে সব দিয়ে দাও। ছায়া দুটো চেয়ার বেরিয়ে দেয়। আপনারা বসুন প্লিজ, আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ফুলগুলো। ছায়া মুখের মিষ্টি হাসি আর ছায়ার অসম্ভব সুন্দর মিষ্টি কণ্ঠ শুনে নির্ঝরের হৃদয় স্পন্দন বেড়ে গিয়েছে। ড্রাইভার এগিয়ে আসে। তুমি জানো এটা কে নাকি এই চেয়ারে বসতে বলল? ড্রাইভারকে পুরো কথা শেষ না করতে দিয়ে নির্ঝর থামিয়ে দেয়। মিস্টার হান, প্লিজ বেশি কথা বলবেন না। ও আমাদের বসতে দিয়েছে আদর করে, বসুন। ড্রাইভার অবাক হয়ে যায়। বরাবরই মানুষটা গম্ভীর আর বদমেজাজি। সচরাচর ব্যবহারটা এতটা সফট তার হয় না। ওরা দুজন বসে। ছায়া মিষ্টি হাসি দিয়ে ফুলগুলো বুকে করতে ব্যস্ত হয়ে যায়। ছায়া মন দিয়ে কাজটা করছিল। নির্ঝর অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটা তার সামনে পাখির মতো উড়ছে, সঙ্গে তার হৃদয় ও দোল দিয়ে উঠছে। ছায়া অনেক সুন্দর একটা বুকে তৈরি করে দেয়। পুরোটার সময় নির্ঝর তাকিয়েছিল ছায়ার দিকে। ছায়া বুকে তৈরি করে নির্ঝরের সামনে আসে। এই যে আপনার ফুলের বুকে, আপনার প্রিয় মানুষের জন্য। ছায়া মিষ্টি হেসে বলে। ছায়া ভেবেছে এসব ফুল পেছনে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা রোজির জন্য। রোজি নির্ঝরকে বাইরে আসতে না দেখে নিজে বাইরে এসে দাঁড়ায়। নির্ঝর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, প্রিয় মানুষ বলতে? ছায়ার হাসি হারিয়ে যায়। মানে ওই যে সুন্দর আপুটা, ওনার জন্য নেবেন না? নির্ঝর উঠে দাঁড়ায়। না, আমি তার জন্য নেব না, আমি আমার দাদিমার জন্য নিচ্ছি। ও সরি স্যার, টোটাল 400 টাকা হয়েছে। নির্ঝর পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে ছায়াকে দেয়। স্যার 2 মিনিট, আমি চেঞ্জ করে নিয়ে আসছি। প্রয়োজন নেই। কথাটা বলে নির্ঝর বেরিয়ে যায়। ছায়া বেবদ বনে গেল। এটা কেমন কথা? যাই হোক, বড়লোকদের সব বড়লোকই কারবার। ছায়া টাকাটা রেখে দেয়। নির্ঝর গাড়িতে ওঠে। তার চোখে ছায়াকে পাওয়ার আলাদা একটা আকাঙ্ক্ষা। কন্যা, তুমি আমাকে পাগল করেছ, এটা তোমার দোষ। এবার তুমি চাও বা না চাও, তুমি আমার হবে। এর জন্য যা করার আমি তাই করব। তুমি এরকম পাখির মতো আমার আশেপাশে উড়াটি করলে তোমাকে তো আমার খাঁচায় বন্দি হতেই হবে। তোমার এই গোলাপি ঠোঁটের স্বাদ শুধু আমি নেব। তোমার মাতাল করা মিষ্টি কণ্ঠ শুধু আমার। তৈরি করো নিজেকে আমার জন্য। মনে মনে কথাগুলো ভাবতে তার ঠোঁটের কোনায় ফোটে বাঁকা হাসি। ছায়া ভেতরে এসে বসে। তখনই তৌফিক হাসান চলে আসেন। কিরে মা, ফুলগুলো গুছিয়েছিস? চল বাড়ি যাই। না বাবা, ফুলগুলো বিক্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কে নীল?
জানি না বাবা, একজন খুব বড়লোক মানুষ মনে হলো, অনেক টাকা। 400 টাকার ফুল 1000 টাকায় দিয়ে গেল। তুমি রাখলে কেন মা? আমি তো বলেছি নিয়ে যেতে, কিন্তু উনি চলে গেলেন। আচ্ছা থাক, সমস্যা নেই, চল আমরা বাড়িতে যাই। আচ্ছা। বাপ মেয়ে মিলে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। দিনটা তাদের জন্য খুবই ভালো ছিল, কারণ তাদের সকল ফুল বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত সেই ঝড় যা তাদের ফুলের বাগানকে ধ্বংস করতে চলেছে, এটা তাদের কল্পনায় আসছে না। খানিকটা সময় ড্রাইভ করার পর নির্ঝর আর রোজি পৌঁছে যায় তাদের দাদির বাড়িতে। বাড়িটা গ্রামের মাঝে, বাংলো বাড়ির মতো। নির্ঝর ভেতরে প্রবেশ করে সোজা দাদির রুমে চলে যায়। দাদি ভীষণ শক্ত একজন মানুষ, অনেক কিছু ঘটে গেলেও তিনি ভেঙে পড়েন না। নির্ঝরকে দেখে তিনি আদুরে গলায় ডাক লাগালেন, দাদু ভাই তুই এসেছিস? হ্যাঁ আমার প্রিয় প্রেমিকা, আমি তো এসেছি। তুমি নিজের এমন অবস্থায় কেন বানিয়ে রেখেছ? চলো আমরা বাড়ি যাব। যাব? তুই বিয়ে করলেই যাব, এবার বিয়েটা করে নে, বয়স তো কম হলো না। নির্ঝর দাদির পাশে বসে হাতটা ধরে। আমি বিয়ে করব। নির্ঝরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রোজি হালকা ব্লাশ করছে, কারণ সে ভাবছে নির্ঝর তাকে ইঙ্গিত করে বলেছে কথাটা। দাদু ভাই সত্যি বিয়ে করবে? হ্যাঁ, মেয়ে তো একটা পেয়েছে, তোমার দাদু ভাইয়ের মনে ধরেছে। মিসেস জাওহিয়া চৌধুরী উঠে বসেন। সত্যি দাদু ভাই, আমি অনেক খুশি। হ্যাঁ, কাল তোমাকে তাকে দেখাবো, কিন্তু আমাকে কথা দিতে হবে। তাকে দেখার পর তোমার সিঙ্গাপুরে যেতে হবে ট্রিটমেন্টের জন্য। তুই আমাকে মেয়ে দেখালে আমি অবশ্যই যাব ট্রিটমেন্ট নিতে। ঠিক আছে, তাহলে ডিলটা, কাল মেয়েটাকে তোমায় দেখাবো। মিসেস আনিকা চৌধুরী ছেলের এমন মন্তব্য শুনে অবাক। ছেলেটা কি বলছে সে তো কিছুই জানল না। অন্যদিকে নির্ঝরের বাবা চাচা ভাবছে ছেলে হয়তো দাদিকে সিঙ্গাপুর পাঠাবে বলে ঢপ মারছে। সে রাতে পারিবারিক হাসি, খেলা, খাওয়া দাওয়া আর শান্তির ঘুমে নিরিবিলি কেটে যায় সময়। ধরণীর বুকে সূর্য উঁকি দিচ্ছে, তার সঙ্গে গ্রামীণ পরিবেশ। দাদির বাড়িতে রাত হবার কারণে সবাই থেকেছিল, নির্ঝরও ছিল। সকালে সুন্দর প্রকৃতি আজ নির্ঝরকে মুগ্ধ করছে, যদিও সে এত সকাল সকাল উঠে প্রকৃতি দেখা মানুষ নয়। তবে আজ কেন জানি না জানালা দিয়ে প্রকৃতি দেখতে মন চাইল তার। জানালা দিয়ে সামনের অনেকটা জায়গা দেখা যাচ্ছে। বিলে সবুজ ধান হয়েছে। হাতে কফি নিয়ে ছায়ার সকল ইনফরমেশন আসার অপেক্ষা করছে নির্ঝর। কফির কাপে চমক দিতেই নির্ঝরের ফোনে টুপ করে মেসেজ ঢোকে। নির্ঝর কাপটা রেখে ফাইলটা ওপেন করে। মির্জা মেহেরিন ছায়া সবে ইন্টার পরীক্ষা শেষ করেছে, লেখাপড়ায় সে ভালো। বাবা মায়ের দ্বিতীয় সন্তান, বাবার মতো তারও ফুল বেশ পছন্দ। বাবার সঙ্গেই ছায়া হয়ে থাকে সবসময়, মায়ের থেকে বাবার সঙ্গে সে বেশি ক্লোজ। নির্ঝর হাসে, তার এই হাসিতে আছে রহস্য লুকিয়ে। মেয়েটা তার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। রাতভর মেয়েটার হাসি মুখ মনে করে ঘুম হয়নি। কি পাগলামি করেছে নির্ঝর নিজেও জানে না, নিজেও বুঝতে পারছে না। তৌফিক হাসান আজ ঠিক করেছে দোকান তারা খুলবে না। বাড়ি থেকে কিছু দূর গেলে নীল সমুদ্র আর সাদা বালির তট, আজ তারা সেখানেই যাবে। শহর থেকে পেছন দিকে হওয়ার কারণে সেখানে কেউ যায় না। সেখানে অসংখ্য নারিকেল গাছ আছে, ছোট মোটো কিছু রিসর্ট আছে, যেগুলো আহামরি দামি নয়। বাসা থেকে খাবার তৈরি করে নিয়ে আজ তারা সমুদ্রের পাড়ে দিন কাটাবে। যা ভাবা সেই কাজ। সবাই সকাল সকাল তৈরি হয়ে সমুদ্রের পাড়ে পৌঁছে যায়। এদিকে ছায়ার এই খবরটা নির্ঝর আগেই পেয়ে গিয়েছে। নির্ঝর বাঁকা হাসে। তোমাকে কাছে পড়ার জন্য কাজটা ভালোই হয়েছে, তুমি একটা ছুঁয়ে চালিয়েছে। তার মাথায় শয়তানি বুদ্ধি ঘোরপাক খাচ্ছে। চৌধুরী পরিবারের সবাই সকালের ব্রেকফাস্ট করতে বসেছে। নির্ঝর, তোমার শিডিউলটা চেক করেছো? হ্যাঁ বাবা, আজকে সবগুলো আমি অনলাইনে ভিডিও কনফারেন্সে করব। তুমি কি রাজনীতিতে ফিরবে না আজ? না, দাদিকে নিয়ে একবারে ফিরবো। আচ্ছা বাবা, তাহলে আমিও থাকি, নির্ঝরের সঙ্গে চলে আসব। না। রোজি যে আনন্দ নিয়ে কথাটা বলেছিল, নির্ঝরের না শুনে আনন্দটা গায়েব হয়ে যায়। না কেন? না মানে সিম্পল না, তুমি চলে যাও, তোমাকে বোঝানোর সময় আমার নেই। রোজি আর কিছু বলে না। পরিবারের সামনে এখন সে ছোট হতে চাইছে না। সকাল থেকে একে একে সব কাজ শেষ করেছে নির্ঝর।
তখন বিকেলের প্রায় শেষ প্রহর। দাদির রুমে এসে নির্ঝর দেখে তার দাদি রেডি হয়ে বসে আছে। তুমি রেডি কেন হয়েছ? কেন, মেয়েটাকে দেখতে নিয়ে যাবি না? তোমার মনে আছে? হ্যাঁ, থাকবে না? মনে রাখবে, তাকে কিন্তু আমরা দূর থেকে দেখব। এই মুহূর্তে তার সামনে গেলে সে ভয় পেয়ে যাবে। ঠিক আছে, চল। দুজন বেরিয়ে যায়। সমুদ্রের পাড়ে এসে পৌঁছায় তারা। কিরে, এখানে কোথায় মেয়ে? মিথ্যা বলছিস নির্ঝর আমাকে? তোমাকে মিথ্যা বলতে পারি আমি? কোথায়? ওই দেখো, বেবি ব্লু রঙের একটা জামা পরা মেয়ে, মাথার পেছনে ক্লিপ দেওয়া। একটা মেয়ে সমুদ্রের পাড় থেকে সেল কালেক্ট করেছে। মিসেস জাওহিদা চৌধুরী সেদিকে তাকায়। ছায়া বালির ভেতর থেকে সি সেলস কালেক্ট করতে ব্যস্ত। বাতাসে তার চুল উড়ছে। তাকে দেখে প্রাণোচ্ছল দেখাচ্ছে। কি মায়াবী মুখটা তার। মিসেস জাওহিদা চৌধুরী দেখেই ভালো লেগে যায়। মাশাআল্লাহ দাদু ভাই, মেয়েটা ভীষণ মিষ্টি। নির্ঝর হাসে। কিন্তু একটু বেশি কম বয়স হয়ে গেল যে। হ্যাঁ, কিন্তু আমার দৃষ্টি আটকে আছে, মেয়েটা আমার স্ত্রী হবে। নাতির কথায় পজিটিভনেস আর পাগলামি অনুভব করে জাওহিদা চৌধুরী। তিনি নাতির হাতে হাত রাখে। নারী হয় কোমল প্রজাপতির মতো, বেশি চেপে ধরলে মরে যাবে, আর আলতো করে ধরলে উড়ে যাবে। তাই যা করবি ভেবে চিন্তে করবি। চিন্তা করো না দাদি, ওকে বেশি কষ্ট দেব না। শুধু 4টা বাচ্চা চাই, বেশি না। জাওহিদা চৌধুরী নিঝড়ের কান টেনে ধরে। আও লাগে দাদি। বেহায়া, আমার সামনে কি সব কথা বলছিস? ও আমায় বেহায় বানিয়ে দিয়েছে, কি করব তুমি বলো? কিছুই করা লাগবে না। তোমার সময় হয়েছে, প্লিজ যাও। আমি সব ব্যবস্থা করে দিয়েছে, অয়ন আছে, তোমার চিকিৎসার কোনো সমস্যা হবে না। ঠিক আছে। এয়ারপোর্টে রোজই আছে, তোমাকে ঠিকঠাক করে উঠিয়ে দেবে। আর তুমি কি করবে? আমার একটু কাজ আছে। জানি কি কাজ আছে। জানো যখন প্রশ্ন করছে কেন? জাওহিদা চৌধুরী নির্ঝরের কপালে চুমু খায়। আসি দাদু ভাই। সব ঠিক হয়ে যাবে, ডক্টরদের কথা শুনে চলবে। ঠিক আছে প্রেমিক সাহেব। নির্ঝর হাসে। এই মানুষটার সামনে সে হাসতে জানে। এই মানুষটাকে সে ভালোবাসা প্রকাশ করতে পারে। সব দাদি নানিদের সঙ্গে এমনই সম্পর্ক হয় নাতি নাতনিদের। ছায়া সুন্দর করে সি সেলসগুলো পরিষ্কার করে কটেজের দিকে ফিরে যায়। এদিকটা এখন ফাঁকা, কেউ নেই। হাতের মুঠোয় তার অনেকগুলো সি সেলস। হঠাৎ করেই কারোর হ্যাঁচকা টান খেয়ে ছায়া তার বুকের ওপর গিয়ে পড়ে। সামনের মানুষটার চেহারা দেখার আগেই সে আবদ্ধ হয় তার বুকের মাঝে। লোকটা ছায়ার ঘাড় তুলে ওর অস্ত্রজোড়া আঁকড়ে ধরে। হাত থেকে সব সি সেলসগুলো বালিতে পড়ে যায়। ছায়া নিজের দুহাত মানুষটার বুকে দেওয়ার আগে লোকটা তার হাত দুটো এক হাতে বন্দি করে নারকেল গাছের সঙ্গে চেপে ধরে। কিছুতেই সামনের মানুষটার থেকে নিজেকে ছাড়াতে পারছে না ছায়া। রাগে দুঃখে কান্না করে দেয় ছায়া। নোনা পানির স্বাদ গালে আসতেই নির্ঝর ছেড়ে দেয় ছায়ার ঠোঁট। নিঃশ্বাস নিতে না পারায় মুখটা লাল হয়ে গেছে তার। ছায়া কিছু বলবে তার আগেই লোকটা তার মুখ চেপে ধরে। ছায়ার ঘ্রাণ নির্ঝরকে মাতাল করেছে। ছায়ার গলায় নাক রেখে ঘষতে ঘষতে বলে ওঠে নির্ঝর, আমার, শুধু আমার। শব্দ করো না বোঝান, কেউ দেখে ফেলবে। আর আমার রোমান্স কাউকে দেখাতে ইচ্ছে হয় না। নির্ঝর এতটাই মাতাল হয়ে গেছে যে ছায়ার গলায় খালি অংশে কামড় বসিয়ে দিয়েছে কখন সে টের পায়নি। এদিকে অন্ধকার হয়ে গেছে, লোকটার মুখও দেখা যাচ্ছে না ভালো করে। ছায়া নির্ঝরের হাতে কামড় বসিয়ে দেয়। তবে কামড় খেয়ে নির্ঝর ছাড়ে না মুখটা। গলা থেকে মাথা উঠিয়ে ছায়ার কপালে কপাল ঠেকায়। এই কামড়গুলো আমার বেডে একসঙ্গে যখন আমরা সময় কাটাবো তখন দিও। কথাটা বলে নির্ঝরের গায়েব হয়ে যায়। ছায়া ভয়ে কাঁপছে। ছায়া ছাড়া পেয়ে এক দৌড়ে কটেজের দিকে চলে আসে। আশেপাশে কেউ নেই। তার সাথে যা হলো এগুলো কি স্বপ্ন নাকি সত্যি এটাই বুঝতে পারে না ছায়া। কারোর আফসা ছায়াও নেই কোথাও। ছায়া ভয় পেয়ে গেছে। এমন সময় তমা আসে ছায়ার কাছে। ছায়া, কোথায় ছিলি? বাড়িতে যাবি না? ছায়া বোনকে জড়িয়ে ধরে। কি হয়েছে ছায়া? ভয় করছিল হঠাৎ। তাহলে সন্ধ্যা পর্যন্ত বাইরে কেন ছিলি? সরি। চল বাড়ি যাই। চলো। ছায়াকে নিয়ে তমা চলে আসে। ছায়া বারবার এদিক ওদিক দেখছিল, কিন্তু কেউই নেই।
তৌফিক হাসান একটা গাড়ি ঠিক করে। ওরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল নির্ঝর। হাতটা বুকে গুজে ছায়ার সব কাণ্ড কারখানা দেখল নির্ঝর। ছায়াকে চলে যেতে দেখে ঠোঁটে বৃদ্ধ আঙ্গুল স্লাইড করে নির্ঝর। বৌজান, আমরা তো দ্রুত বিয়ে করতে চলেছি। আমার পক্ষে তোমাকে ছাড়া একা থাকা সম্ভব না। রাতেই নির্ঝর রাজধানীতে ফিরে এবং নিজের কিছু বিশ্বস্ত গার্ডকে ছায়ার ওপর দূর থেকে নজর রাখার কথা বলে। রাতের ঘুম মেয়েটা কিভাবে কেড়ে নিয়েছে? এটা কি কোনো কালো জাদু চলছে তার সঙ্গে? চৌধুরী বাড়িতে বেশ কিছু নতুন সার্ভেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরকে ভালো করে শিক্ষা দিচ্ছে রোজই কিভাবে কি করবে তারা। পেছনে থাকা আগের সার্ভেন্টগুলো কানাঘুষা করছে। ম্যাডাম, রোজিকে দেখেছো? আমার তো মনে হয় উনি হবে জনাবের বউ। আমারও তাই মনে হয়। তবে যাই বলো, দুজনকে একসঙ্গে বেশ ভালোই লাগে। হ্যাঁ ম্যাডাম, রোজি নিজের যত্নে কত কিছু করে। প্রায় তো সে 20 কেজি দুধে গোসল করে। ওনার জীবনটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, সবাই চায় ম্যাডাম রোজির মতো সুন্দর একটা জীবন। তার উপরে জনাবের সঙ্গে তার কি মানায়। রোজি এসব মন্তব্য শুনতে পায় ঠিকই, কিন্তু না শোনার ভান করে, যাতে ওরা বুঝতে না পারে রোজির এসব শুনে ভালো লাগে। আর তারা এসব গসিপ চালিয়ে যায়। সে এসব দায়িত্ব কাঁধে নেয় শুধুমাত্র নির্ঝরের জন্য, যাতে করে সবাই তাকে মিসেস নির্ঝর চৌধুরী হিসেবে পারফেক্ট মনে করে। রোজির সব দায়িত্ব বুঝিয়ে দেওয়ার মাঝেই নির্ঝর রেডি হয়ে নিচে নামে। তার কোনো কাজ আছে। বাইরে গাড়ি এসে বসে আছে, সঙ্গে সরকারি গার্ডসও। এমন সময় রোজি দৌড়ে যায়। নির্ঝর, ওয়েট করো। কাজে বের হবার আগে সব সময় খেয়ে বের হতে হয়। আমার সময় নেই, রাস্তা ছাড়ো। না প্লিজ, খেয়ে যাও। তোমার পছন্দের নাস্তা বানিয়েছি সার্ভেন্টদের দিয়ে। এমনভাবে বলছে যেন নিজে বানিয়েছ। নির্ঝর রোজিকে পাশ কাটিয়ে চলে আসতে গেলে একটা কথা মনে পড়ে যায়। বাই দ্য ওয়ে, দাদি কি ঠিকঠাক বলছে দিয়েছিলে? হ্যাঁ, দিয়েছিলাম। গুড। নির্ঝর বেরিয়ে যায়। রোজি এতটুকুতেই সন্তুষ্ট। তৌফিক হাসান সকাল সকাল নিজের কাজে চলে গিয়েছে। ছায়ার আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ঘুম থেকে উঠে ছায়া গোসলের জন্য ওয়াশরুমে চলে যায়। গোসল সেরে ঢিলা ঢালা জামা পরে আয়নার সামনে এসে দাঁড়ায়। জামার গলাটা একটু ছড়ানো। ছায়া ঘুমের পর কালকের কথাটা প্রায় ভুলেই গিয়েছিল, নিজের ভ্রম মনে করে। কিন্তু এখন আয়নার সামনে দাঁড়াতে গলায় বেশ লালচে দাগ দেখা যাচ্ছে। ছায়া হাত দিয়ে হালকা ব্যথা অনুভব করে। ছায়া বুঝতে পারল হয়তো কাল সত্যি তার সঙ্গে এমন কিছু হয়েছে। ছায়ার চোখ ছলছল করে ওঠে, চোখ পানিতে টইটম্বুর হয়ে যায়। কালকে কে এমনটা করল? চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই বাহির থেকে তার বন্ধু এবং বান্ধবীর কণ্ঠ ভেসে আসে। ছায়া। ছায়া চোখ মুছে ওড়না জড়িয়ে বেরিয়ে দেখে তার বন্ধু জারিন এবং ফারহান এসেছে। এই তোরা কোথা থেকে এলি? আয় ঘরে আয়। না রে, ঘরে যাব না, তুই চল আমরা একটু হাঁটতে যাই। কোথায় যাব হাঁটতে? আমি এখনো খাইনি। আরে ছায়া, ফারহানের আম্মু আমাদের জন্য রান্না করে রেখেছে, সেখানেই খাবো। সেতু, অর্ক, হৃদয় ওরা সবাই সেখানে গেছে। আমরা দুজন তোকে ডাকতে এলাম। আরে ভাই, আজকে কোনো বিশেষ দিন নাকি? হ্যাঁ, আমার ছোট ভাইয়ের জন্মদিন। বিকেলে করতে চেয়েছিলাম, কিন্তু বিকেলে ভাই আমরা নানু বাড়ি যাচ্ছি, তাই মা তোদের এখন আসতে বললো। ও দাঁড়া, শুনে আসি মায়ের থেকে। আপুকেও নিয়ে চল। আপু তো সকাল সকাল নিজের ভার্সিটিতে বেরিয়ে গেছে, আমি কি করে ওকে নিয়ে আসব? আচ্ছা চল তাহলে আমরা যাই। ছায়া মায়ের থেকে পারমিশন নিয়ে চলে যায় ফারহানদের বাড়িতে। নিজের মিটিং শেষ করে নির্ঝর তার বাসভবনে চলে যায়। সেখানেই ব্রেকফাস্ট করবে সে, কিছুটা ফ্রি সময়ও কাটাবে। নির্ঝর সেখানে প্রবেশ করার পর সোজা রুমে চলে যায়। এখানে প্রাইভেট মিটিং এরিয়া বাদেও প্রাইভেট কামরা আছে, যেটা শুধু নির্ঝর ব্যবহার করতে পারে। সেখানে গিয়ে নির্ঝর আগে ছায়াকে যাদের নজর রাখতে পাঠিয়েছিল তাদের কল করে। কি অবস্থা? জনাব, ম্যাম তো তার বন্ধুর বাড়িতে গিয়েছে। বন্ধুর বাড়িতে শুনে নির্ঝর কিছুটা গম্ভীর হয়ে যায়। বন্ধু? কেমন বন্ধু? বলতে পারি না, তবে সেখানে জন্মদিন হয়তো সেজন্য গিয়েছে। কিন্তু আমরা তো সেই বাড়ির ভেতরে যেতে পারছি না। এটা কোথায়? ম্যামদের বাড়ির এলাকাতেই। ঠিক আছে। নির্ঝর আর এক মুহূর্ত দেরি করল না। সেখান থেকে খাবার না খেয়েই রওনা করে ছায়াদের গ্রামের উদ্দেশ্যে।
ফারহানের ছোট ভাই এর জন্মদিনে ওরা বেশ মজা করে। এরপর খাওয়া দাওয়া করে ফারহান বাদে সবাই বেরিয়ে আসে। আচ্ছা চল না, তাহলে আমরা একটু সমুদ্র পাড় থেকে ঘুরে আসি। না রে ভাই, কালকে গিয়েছি আমি যাব না আজকে। ছায়ার হাত ধরে বসে। তুই যাবি না মানে? যাবি। সব সময় এমন বুড়ি মহিলাদের মতো কেন করিস? ছায়া কিছুটা নাটক করে বলে, হাই, আমি ডিহাইড্রেশনে ভুগছি। আমার চারিদিকে অন্ধকার, শুধু পানি লাগবে। ছায়ার হাত ধরে ছায়াকে সোজা করে ধরে দাঁড় করায়। এত নাটক কিভাবে করিস? চল, তোকে সমুদ্রে ফেলে দিচ্ছি, একেবারে হাইড্রেট হয়ে যাবি। ছায়া ভেংসি কাটে। জানিস যখন নাটক করছি তাহলে বুঝিস এখন যাওয়ার মোটেই মুড নাই। তোরা যা, বিশ্বাস কর, কাল গিয়েছি, না হলে যেতাম। ফারহান হাত ছেড়ে দেয় ছায়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই, তুই থাক। হ্যাঁ, ওই যে কিছু দূর হাঁটলে বাসা, আমি বাসায় চলে যাচ্ছি। ওকে, সাবধানে যাস। টাটা। ছায়ার এসব কীর্তিকলাপ কেউ গাড়িতে বসে রাগান্বিত দৃষ্টিতে দেখছিল। সে আর কেউ নয়, স্বয়ং নির্ঝর চৌধুরী। ছায়াকে অন্য পুরুষের সঙ্গে এমন খোলামেলা হতে দেখে মাথায় রাগ উঠে গেছে তার। সে মাত্র এসেছে এখানে, এসেই রাস্তায় ছায়াকে দেখে গাড়ি থামায়। আর এসব কাণ্ড দেখে এখন রাগ মাথায় উঠে নাচছে তার। বন্ধুরা অন্য রাস্তায় চলে যায় আর ছায়া সামনের গলিতে ঢুকে যায়। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাচ্ছে। তারা এখানে তেমন কাউকে দেখা যাচ্ছে না। ছায়া আপন মনে হাঁটছে, কিন্তু সে বুঝতে পারছে না বাড়িতে গিয়ে তার জন্য কি অপেক্ষা করছে। গুনগুন করে গান গাইতে গাইতে ছায়া বাড়িতে চলে আসে। ছোট্ট বাড়ির সামনে এতগুলো দামি গাড়ি দেখে অবাক হয় ছায়া। ও মা, কে এসেছে আমাদের বাড়িতে? ভাবতে ভাবতে ভেতরে আসে ছায়া। ভ্রু কুঁচকে সামনে তাকিয়ে আছে। তার মা বাবার সামনে কোনো রাজার মতো বসে আছে নির্ঝর। তার মা বাবা মাথা নিচু করে বসে আছে। ছায়া বুঝতে পারছে না ঘটনা এখানে কি ঘটেছে। বাবা। মেয়ের ডাক শুনে তৌফিক হাসান মাথা তুলে তাকায়। ছায়া। কি হয়েছে বাবা? কিছু না মা, ঘরে যা। কেন আব্বু, আমার বউকে ঘরে কেন পাঠাচ্ছেন? আমার বউ কথাটা শুনে ছায়ার ঠিক হজম হলো না। আমার বউ মানে? ছায়া কণ্ঠে তেজ শুনে তৌফিক হাসান উঠে দাঁড়ায়। মারে তুই ঘরে যা, আমি আসি তো। নির্ঝর বাঁকা হেসে ছায়ার চোখে চোখ রাখে। আমার বউ মানে হচ্ছে আমার সম্পত্তি, আমার অর্ধাঙ্গিনী, আমার বাজরের ন্যায় বাঁকা যে মেয়ে মানুষটা, সে মির্জা মেহরিন ছায়া, মিসেস নির্ঝর চৌধুরী। এটাই তোমার আসল ঠিকানা। বাবা, এটা কে বাবা? এসব কি বলছে? নির্ঝর উঠে এসে ছায়ার কোমর ধরে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। ছায়া ছাড়া পাওয়ার জন্য ছুটাছুটি করছে। আরে ছাড়ুন, বেহায়া ছেলে মানুষ, আমাকে ছাড়ুন। কেন, অন্য ছেলে যখন হাত ধরলো তখন এরকম ছোটাছুটি করনি? মুখ সামলান। অন্য ছেলেকে? আমাকে কখন অন্য ছেলে ধরলো? বাবা কিছু বলো। তবে নির্ঝর হাতটা ছায়ার কোমরে এত শক্ত করে চেপে ধরেছে যে ছায়ার চোখ দিয়ে পানি চলে আসে। ছাড়ুন, লাগছে। মিস্টার মির্জা, মেয়েটা কিন্তু আমার স্ত্রী। আমি আমার স্ত্রীর শরীরে অন্য কোনো পুরুষের স্পর্শকে কাছে আসে সহ্য করব না। মেয়েকে বলছেন কিছুদিনের মধ্যেই দেশের রানী হবে, তার এসব বাচ্চা আমি মানায় না। ছায়া নির্ঝরের হাতে কামড় বসিয়ে দেয়। নির্ঝর এবার প্রচণ্ড রেগে যায়। ছায়ার ঘাড় ধরে নিজের মুখের কাছে এনে ওষ্ঠদয় আঁকড়ে ধরে। বাবার সামনে এমন কাজ করায় ছায়ার মাথা ঘুরিয়ে গিয়েছে। সে ক্রমশ নির্ঝরকে নিজের থেকে ছাড়ানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তৌফিক হাসান বা রাবেয়া বেগম দুজনের কিছুই করার নেই। সামনে গার্ডসদের হাতে বন্দুক। এই মুহূর্তে তাদের মেয়েকে শুদ্ধ যদি এখানে গুম করে দেওয়া হয়, কেউ টেরও পাবে না। কিছুক্ষণ যেতে ছায়ার ঠোঁটে নিজের দাঁত বসিয়ে দেয় নির্ঝর। যন্ত্রণায় চোখ দিয়ে পানি বেরিয়ে যায় ছায়ার। গালে রক্তের স্বাদ আসতে ছায়াকে মুক্ত করে নির্ঝর। ছায়া মুক্ত হয়েই একটা চর বসাতে যায়। তবে নির্ঝর হাতটা ধরে বলে, বউজান, হাতটা অন্য কাজে খাটাবে, সবাই গায়ে হাত তোলা পাপ। ছায়া ফুপিয়ে ওঠে। নির্ঝর হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে চোখ মুছিয়ে দেয় ছায়ার। কিন্তু না, তুমি রাগিয়ে দিয়েছ, নাহলে আমি সত্যি কিছু করতাম না। বউজানকে মার্ক করে গেলাম শ্বশুর আব্বু। আশা করি আমার বউজানকে যতদিন না ঘরে তুলছে ততদিন হেফাজতে থাকবেন। আজ তবে আসে। আর বউজান, তুমি অন্য কোনো ছেলের সঙ্গে এরপর দেখলে তোমাকে কঠিন শাস্তি দেবো আমি।
কথার মাথায় রেখো। নির্ঝর বেরিয়ে যেতে ছায়া মাটিতে বসে পড়ে। তৌফিক হাসান মেয়েকে জড়িয়ে ধরে। ছায়া, বাবা, আমি বিয়ে করব না। এই মানুষটাকে ভীষণ ভয় করে বাবা। আমি আমি ছায়া হেসকি তুলছে, কথা জড়িয়ে আসছে। এমন সময় বাসায় প্রবেশ করে তমা। বাড়ির বাইরে এতগুলো গাড়ি যেতে দেখে তমা অবাক হয়ে যায়। ভেতরে এসে দেখে ছায়া কাঁদছে। বাবা, কি হয়েছে? এই বোন কাঁদছে কেন? ঘরে চল সবাই, দরজা লাগিয়ে দে তমা। ছায়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। ঘুমের মাঝেও ফুপিয়ে উঠছে সে। তৌফিক হাসান ঘুমন্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটা আমার অনেক কান্না করেছে। আমি বুঝতে পারছি না আমার মেয়েকে তিনি কোথা থেকে দেখলো। আমিও জানি না, কিন্তু এরকম একজন সাইকো মানুষের সঙ্গে আমার মেয়েকে আমি কখনোই বিয়ে দেব না। তমা নিশ্চুপ ছিল এতটা সময়। যা যা শুনেছে মা বাবার থেকে, এতে করে সে মুখ খুলতে বাধ্য হয়। কিন্তু বাবা, তোমার কি মনে হয় ছায়াকে তুমি কোথাও লুকাতে পারবে? তমার কথায় দুজনেই স্তব্ধ হয়ে যায়। মানে? ছায়াকে লুকানো সম্ভব না। পুরো দেশ যার কথায় চলে, তার থেকে একটা সামান্য মেয়েকে লুকানো কি সম্ভব? চেষ্টা তো করতে হবে। মাগো, আমি বলি তুমি হিমাচলে দাদির কাছে পাঠিয়ে দাও ছায়াকে। দাদির পাহাড়ি এলাকায় যে ছায়া গিয়েছে, এটা হয়তো উনি ভাবতে সময় নেবেন। কিন্তু ছায়াকে সেখানে পাঠালে যদি হিতে বিপরীত হয়? কি রকম? জনাব যদি এসে ওকে না পেয়ে আরো ভয়ঙ্কর হয়ে যায়? বুঝবেই না, প্রেসিডেন্ট হিসাবে তার অনেক কাজ থাকে। আমি ভোর রাতের দিকে যখন সবাই ঘুম থাকবে, তখন ছায়াকে নিয়ে চলে যাব। আর আমার মনে হয় ছায়া ওনার মোহ। ক্ষণিক সময়ের জন্য ছায়াকে তার মনে ধরেছে। কিছুদিন না দেখলে হয়তো ছায়াকে ভুলে যাবে। বিষয়টার সাথে আমিও একমত, কিন্তু আমার ভয় তোমার আর তোমাকে নিয়ে। চিন্তা করো না, আমরা মহিলা মানুষ, আমাদের কিছুই বলবে না। তাহলে আজ রাতে রওনা হব। ঠিক আছে। চৌধুরী বাড়িতে না গিয়ে নির্ঝর তার দাদির বাংলো বাড়িতে যায়। এই মুহূর্তে তার অনুভব হচ্ছে একলা কিছুটা সময় কাটাবে। সেখানে কেউই নেই। মাঝে মধ্যেই নিজেকে একটু একা সময় দিতে মন চায়। আজও তেমনই হলো। ঠোঁটের কোণায় ছায়ার স্পর্শ লেগে আছে। নিজের ঠোঁট স্পর্শ করেই বাঁকা হাসে নির্ঝর। ভয় পেয়ে গেছে আমার বোঝা। থাক, বেশি ভয় পেও না, কাছে আসলে সব ভুলিয়ে দেব। কথাগুলো নিজের থেকেই বলেছিল নির্ঝর। তার শরীর একটা কালো শার্ট জড়ানো। শার্টের হাতটা ফোল্ড করতে করতে নির্ঝর কিচেনে চলে আসে। আজ সে কফি খেতে চায়, তাও চকলেট কফি। সেই মতো সবটা বানানো শুরু করে নির্ঝর। বারবার ছায়ার ভয়াতক চোখ দুটো চোখের সামনে আসছে নির্ঝরের। ছায়ার ভয় এত শান্তি দিচ্ছে নির্ঝরকে, কিন্তু মেয়েটা যে ভয় পেয়েছে এতে এত হাসি পাচ্ছে কেন নির্ঝরের, সে নিজেও জানে না। কল্পনার জগতে থেকেই কফিটা বানিয়ে শেষ করে নির্ঝর। কফিতে চুমুক দিয়ে জানালার সামনে দাঁড়ায় নির্ঝর। বাইরে সন্ধ্যা নেমেছে। কিছু কাজ ছিল যা সে শেষ করেছে। সন্ধ্যার সময় মিষ্টি বাতাসে নির্ঝরের সিল্কি চুলগুলো উড়ছে। তাকে দেখতে অসম্ভব সুদর্শন দেখাচ্ছে। কফি খাওয়া শেষে দু চোখে ঘুম নেমে আসলো নির্ঝরের। তাই কাপটা টি টেবিলে রেখে বিছানায় গা এলিয়ে দেয় নির্ঝর। চোখ বন্ধ করেই ওই মেয়েটার প্রতিচ্ছবি ভেসে আছে। ছায়ার মায়াবী মুখটাই কল্পনায় আসতে আসতেই ঘুমিয়ে যায় নির্ঝর। চৌধুরী বাড়িতে যে বাগানটা আছে, মোটামুটিভাবে এটা রোজিও বেশ পছন্দ। বাগানে গিয়ে রোজি ভাবছে আজ কিছু তাজা ফুল তুলে নির্ঝরের রুমে রাখবে। এসব ছোটোখাটো কাজ রোজি সব সময় নির্ঝরের জন্য করে থাকে। রোজির পার্সোনাল মেড তন্নি রোজির পাশেই কেচি এবং ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তন্নি, এই গোলাপগুলো বেশ সুন্দর ফুটেছে, এগুলো নেই? জি ম্যাডাম, এগুলো সুন্দর, রয়্যাল লেডি। আপনি আপনার পছন্দও রয়্যাল। রোজি মৃদু হেসে ফুলগুলো তুলে নেয়। খুব সুন্দর করে ডেকোরেশন করে ফুলগুলো নিয়ে ভেতরে চলে আসে। আনিকা বেগম রোজিকে দেখে ডাক দেয়। রোজি, কোথায় যাচ্ছিস মাজান? বড় মা, দেখো না ফুলগুলো কি সুন্দর, নির্ঝরের রুমে রেখে আসি। ঠিক আছে, যা। রোজি চলে যায়। আনিকা বেগম রোজির দিকে তাকিয়ে থাকে। মেয়েটা বড্ড সুন্দরী। এই মেয়েটা তার ছেলের জন্য পারফেক্ট।
রোজির মনে সুপ্ত বাসনা সম্পর্কে আনিকা বেগমও জানেন, কিন্তু ঠেকান না শুধু তাও সায় আছে বলেই। রাত গভীর, চারদিকে নিস্তব্ধতা, সবাই যে যা গৃহে ঘুমিয়ে গেছে। সন্ধ্যা থেকে এই পর্যন্ত ঘুমিয়েছে নির্ঝর। এখন ঘুমটা ভেঙে গেছে তার। ঘুম থেকে উঠে তার খিদে পেয়ে গেছে। বাড়িটায় নির্ঝর একাই আছে, তার দেহরক্ষীরা আছে, কিন্তু তারা বাড়ির ভেতরে নেই। নির্ঝর উঠে নিচে চলে আসে। তার দাদির সঙ্গে তার খাবারের টেস্ট খুব মেলে। সে যা পছন্দ করে তার দাদিও ওগুলো পছন্দ করে, তাই ফ্রিজ খুলে নিজের পছন্দ মতো খাবারই নির্ঝর পায়। সেগুলো নিয়ে ওভেনের গরম করে টেবিলে বসে। খাবার লোকমা মুখে নেওয়ার সময় তার ফোন বেজে ওঠে। এই মুহূর্তে কে কল করবে নির্ঝরকে? হ্যালো স্যার, সরি এই সময় কল করবার জন্য, কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ। হোয়াট? ম্যাম তার বাবার সঙ্গে এখন কোথায় যাচ্ছে? এই সময়? জি। নির্ঝরের ঠোঁটের কোণায় আপনা আপনি কিঞ্চিত হাসি ফুটে ওঠে। ফলো হার, আমি আসছি। কলটা কেটে নির্ঝর খাবারটা টেবিলেই রাখে। বলছেন এতটা ভয় পেয়ে দিয়েছে, খাবারটাও খেতে দিলে না। এই খাবার আমি তোমার হাতেই খাবো। ভেবেছিলাম তোমার শান্তিতে থাকতে দেব, কিন্তু আমাকে শান্তি না দিলে যে তোমার জন্য শান্তি হারাম। কথাগুলো বলে নির্ঝর বেরিয়ে যায়। তার পরনে সেই কালো শার্ট আর প্যান্ট ছিল, তার ওপরে হাইকোর্ট নিয়ে বেরিয়ে যায়। এই মুহূর্তে নির্ঝরকে বের হতে দেখে সবাই একটু অবাক হলেও তার সামনে কিছুই বলার সাহস নেই। হিমাচল যাওয়ার জন্য সমুদ্রের পথ ধরতে হয়, সেখান থেকে জাহাজও যায়, আবার ট্রেনে করেও যাওয়া যায়। ছায়ার রাতের বেলায় সমুদ্র যাত্রা করতে ভয় লাগে, তাই তৌফিক হাসান ট্রেনে করে যাওয়ার জন্য একটা গাড়ি ঠিক করেছে। এখান থেকে স্টেশনে গিয়ে তারপর ট্রেন ধরবে। ছায়া বাবার ঘাড়ে মাথা রেখে শুয়ে আছে। অতিরিক্ত কান্না করার জন্য মাঝে মাঝে ফুপিয়ে উঠছে। তৌফিক হাসান মেয়ের কপালে চুমু খায়। ভয় পাস না সোনা, আমি তো আছি। ছায়া আবার হাত শক্ত করে জড়িয়ে ধরে। আমি তোমাদের অনেক ভালোবাসি। আমার ছোট্ট মেয়েটা। বাবা মেয়ের কথার মাঝেই হঠাৎ শান্ত রাস্তা অশান্ত হয়ে যায়। সামনে পেছনে ডানে বামে ছায়াদের গাড়িটাকে ঘিরে ফেলে কিছু কালো গাড়ি। তৌফিক হাসান ভয় পেয়ে যায়। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। রাস্তা আলো আলো হয়ে গেছে কালো গাড়ির গুলোর হেডলাইটে। গাড়ি থামতেই তার ভেতর থেকে একজন পুরুষ বেরিয়ে আসে। পরনে তার হাইকোর্ট। গাড়ির হেডলাইটে লোকটার সুদর্শনতা আরও বেড়ে গিয়েছে। ছায়া বাবার হাত আরও শক্ত করে জড়িয়ে ধরে। বাবা, ভয় পাস না। নির্ঝর এগিয়ে এসে ছায়ার হাতটা ধরে ছায়াকে বের করে গাড়ি থেকে। বোঝান তোমার এই ছোট্ট পা দুটো আমার থেকে কত দূর পালাতে পারবে? তৌফিক হাসান উল্টো দিক দিয়ে বেরিয়ে আসে। পেছন থেকে গার্ডস তাকে ধরে বসে। ছায়ার চোখ বড় বড় হয়ে যায়। বাবাকে ছেড়ে দিন প্লিজ, বাবাকে ছেড়ে দিন। ছায়া উত্তেজিত হয়ে গেছে। নির্ঝরের বাহু ধরে ছোট্ট পাখির মতো ডানা ঝাপটানোর প্রচেষ্টা করছে ছায়া। নির্ঝর বাঁকা হেসে ছায়াকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। এত নড়চড়া কেন করছো বলছেন? বাবাকে ছেড়ে দিন প্লিজ। দেব, তার জন্য একটা কথা শুনতে হবে। সব শুনবো, সব সব। আমার সঙ্গে চলো, আমাকে খাইয়ে দেবে, এরপর তোমায় বাড়িতে পৌঁছে দেব। ছায়া স্তব্ধ হয়ে যায়। জনাব, দয়া করে আমার মেয়েটার সঙ্গে এমন করবেন না। শ্বশুরাব্বু, দোষ কিন্তু আপনার, আমি কিন্তু তাড়াহুড়ো করিনি। আপনি তো আমার প্রাণ পাখি আমার থেকে সরিয়ে নিতে চাইছেন। চাইছি না, আমাকে ক্ষমা করে দিন। আমি বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাচ্ছি। আমি পৌঁছে দেবো শ্বশুরাব্বু, আমিই দেব। তার আগে আপনার মেয়ের জন্য খাবার রেখে উঠে আসতে হলো যে আমাকে, সে দায়িত্ব নিতে দিন ওকে। কথাটা বলে নির্ঝর ছায়াকে পাজা কোলে তুলে নেয়। ছায়া ভয়ে কাঁপছে, কিন্তু বাবার জন্য কিছু বলতে পারছে না। গাড়িতে বসে ছায়াকে নিজের বাহু ধরে আবদ্ধ করে রেখেছে নির্ঝর। ছায়াও নিশ্চুপ হয়ে আছে। অনেকটা সময় পর খুব সাহস নিয়ে ছায়া বলে উঠল, বাড়িতে যাব। নির্ঝর ছায়ার ঘাড়টা উঁচু করে নিজের মুখ বরাবর তাক করায়। বলছেন আমার বাড়ি তো তোমারই বাড়ি, তাই না? ছায়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। নির্ঝর ছায়ার দু চোখে চুমু খায়। ছায়া নির্ঝরের বুকে হাত দিয়ে ধাক্কা দেয়। নির্ঝর বিরক্ত হয়ে তাকায়। ধরণীর বুকে তখনও আলো এসে পৌঁছায়নি, তবে ফজরের আজান ভেসে আসছে চারদিক থেকে। এর মানে কিছুক্ষণ পর আলো ফুটবে।
ছায়া ভাবছে আর একটু হলেই হয়তো তারা পৌঁছে যেত ট্রেন স্টেশনে। এতক্ষণে হয়তো ট্রেনটাও ছেড়ে দিত। ছায়া ফুঁপিয়ে ওঠে। নির্ঝর এতক্ষণ বাইরের দিকে তাকিয়েছিল। ছায়ার কান্না দেখলে বড্ড রাগ হয় এবং ছায়াকে নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলে। তাই অন্যদিকে ফিরে নিজেকে কন্ট্রোল করছিল সে। সময়ের সাথে ছায়ার কান্না বেড়েই চলেছে। বিরক্ত হয়ে ছায়াকে গাড়ির সঙ্গে চেপে ধরে নির্ঝর। হঠাৎ হওয়া আক্রমণে ছায়া ভয় পেয়ে যায়, যদিও সে আগে থেকেই ভয় পেয়েছিল। ছায়ার শরীরের প্রতিটি কম্পন নির্ঝর অনুভব করতে পারছে। ছায়ার শরীর থেকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে। নির্ঝর নিজের চোখ দুটো বন্ধ করে ছায়ার ঘাড়ে মুখ ডুবায়। ছায়ার ঘাড়ের খালি অংশে নাক ঘষতে ছায়া আরও কেঁপে ওঠে। তুই সবসময় কাঁদবি না, তুই কাঁদলে শুধু আমার জন্য কাঁদবি। আমার ছোঁয়া যে ব্যথা আছে সেই ব্যথায় কাঁদবি। তোর যখন কষ্ট হবে আমার ছোঁয়াগুলো তোর সহ্যের বাইরে চলে যাবে, তখন কাঁদবি। তুই জানিস জান, এই মুহূর্তে তোর কান্না দেখেও আমার শান্তি লাগছে। আমার হৃদয় শান্ত হয়ে গেছে। এখন আরও কাঁদলে সমস্যা নেই। তোর চোখের পানি আমার সামনে তোর অসহায়ত্ব প্রকাশ করছে, যেটা আমাকে শান্তি দিচ্ছে। দাঁত দিয়ে কুটকুট করে দু একটা কামড় বসিয়ে দিয়েছে নির্ঝর তার কথার মাঝে। যদিও হালকাভাবে নির্ঝর কামড়গুলো দিয়েছে, তবুও এগুলো যন্ত্রণা অসহনীয়। হঠাৎ করেই গাড়িটা থেমে যায়। নির্ঝর এতটাই মত্ত ছিল যে গাড়িটা তার গন্তব্যে পৌঁছে গিয়েছে এটা সে বুঝতে পারেনি। স্যার, আমরা চলে এসেছি। নির্ঝর মাথা তুলে দেখে তারা চলে এসেছে নির্ঝরের দাদির বাড়িতে। নির্ঝর বেরিয়ে যায় এবং ছায়াকে টেনে বের করে নিজের সঙ্গে ভেতরে নিয়ে যায়। টেবিলে খাবারগুলো তখনও সেই রকমভাবেই ছিল। নির্ঝর ছায়াকে টেবিলের সামনে নিয়ে দাঁড় করায়। এগুলো কি গরম করে নিয়ে আসো? তোমার জন্য আমার খাবার সময় উঠে যেতে হয়েছে, এবার তুমি আমাকে এগুলো খাইয়ে দেবে। ছায়া মাথা নিচু করে সবটা শুনছে। এখন তার কাছে করার কিছুই নেই, নির্ঝরের আদেশ মানতে হবে। ছায়া টেবিল থেকে খাবারগুলো নিয়ে কিচেনে যায়। কিচেনের টেবিলের পাশেই ছায়া গিয়ে খাবারগুলো গরম করা শুরু করে। এরপর অন্য প্লেটে তুলে নেয়। এতক্ষণ বেশ ভয় পেলেও এখন বিরক্ত লাগছে ছায়ার। সে এত আদুরে মেয়ে, এসব রান্না কখনোই করতে দেয়নি মা। তারপরেও শখের বশে যদি রান্না করে তাহলে বাবা কত প্রশংসা করে। বাবা তো বলে আমার মেয়েদের আমি রান্না করার জন্য মানুষ করছি না। ছায়া রাগে ফুঁসছে। এসব কিছু সে তার বরের জন্য করবে ভেবেছিল, লোকটা তাকে দিয়ে সব করিয়ে নিল। ছায়ার ভাবনার মাঝেই নির্ঝরের ডাক ভেসে আসে। খাবার কি পাবো বিবেচান, নাকি না খেয়েই থাকবো? ছায়া ভেংচি কাটে। শখ কত! বিবিজানের নিকুচি করেছে। কিছু বলছো বিবেচান? জি না, আনছি। ছায়া খাবার নিয়ে টেবিলের সামনে চলে যায়। নির্ঝরের সামনে খাবার রাখে। নির্ঝর খাবারের দিকে তাকিয়ে আছে। ছায়াও আর চোখে তাকিয়ে আছে, ভাবছে খাচ্ছে না কেন। নির্ঝর মাথা তুলে তাকায়। দাঁড়িয়ে কেন আছো? কি করব তাহলে? খাইয়ে দিবে? কেন? নির্ঝর প্রশ্নটা শুনে যে চোখ তুলে তাকিয়েছে, নির্ঝরের চোখ দুটো দেখেই ছায়া ভয় পেয়ে গেছে। দ্রুত করে পাশের চেয়ারে বসে খাবার তুলে দেয় নির্ঝরের মুখে। নির্ঝর বসে বসে খাবার উপভোগ করছে। খাওয়া শেষে ছায়া প্লেট রাখে বেসিনে। এটা ধুয়ে দিবে তুমি? ছায়া পেছন ফিরে তাকায়। তাকে কাজের লোক পেয়েছে। নির্ঝর বাঁকা হাসে। ছায়াকে জ্বালাতে তার এত মজা লাগছে বলে বোঝানোর মতো না। ছায়া যখন এসব কাজ করছে তখন তাকে বউ বউ লাগছে। ছায়া কাজ করছে, নির্ঝর মন দিয়ে দেখছে। আমার বউ। প্লেট পরিষ্কার শেষে পাশে রাখার সময় কথাটা কানে আসে ছায়ার। নির্ঝর ছায়াকে দেখতে দেখতে আনমনেই কথাটা বলেছে। ছায়ার হৃদয়ে অজানা ভালো লাগায় লাফিয়ে ওঠে। সে নির্ঝরের দিকে তাকিয়ে থাকে। ছোট থেকে রাজনীতি তার মাথায় কখনোই আসেনি। কখনো বলতে কখনোই না। স্কুলে কিছু প্রয়োজনের জন্য যেসব ইনফরমেশন জানা লাগতো সেগুলোই সে পড়তো। চৌধুরী পরিবার যে এতগুলো বছর দেশটাকে এত সুন্দরভাবে পরিচালনা করেছে এগুলো নিয়ে নিউজ হলেও সেদিকে কোনো খেয়াল দেয়নি ছায়া কখনোই। জীবনটা এরকম হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি এসে যাবে কল্পনা করেনি ছায়া। অন্যদিকে একটা এইটুকুন মেয়ের জন্য নিজেকে পাগলামির পর্যায়ে নিয়ে যাবে নির্ঝর, সেটাও কল্পনা করেনি। তৌফিক হাসান বাড়িতে ফিরে এসেছে। তাকে পৌঁছে দিয়েছে গার্ডসরা।
রাবিয়া বেগম স্বামীকে একা ফিরতে দেখে উত্তেজিত হয়ে যায়। আমার মেয়ে কোথায়? কোথায় রেখে এসেছেন ওকে? তৌফিক হাসান বসে পড়ে সোফায়। রাস্তায় থাকতে জনাবের কাছে ধরা পড়ে যাই আমরা। কি বলছে এসব? উনি কি আমার মেয়ের উপর নজর রাখছে? আমার মনে হচ্ছে ছায়া ওর সঙ্গে জড়িয়ে গেছে। ওই ঘর থেকে ছায়াকে বের করা আমাদের পক্ষে সম্ভব নয় রাবিয়া। এরকম বলো না। আমার মেয়েটার সঙ্গে যদি খারাপ কিছু হয়? হবে না। কিভাবে জানো হবে না? এত বছর পৃথিবীতে জীবন কাটিয়েছি, এতটুকু জ্ঞান আমার আছে। উনি আমাদের ছায়াকে ভালোবেসে ফেলেছে। এরকম পাগলামিকে ভালোবাসার নাম কিভাবে দিচ্ছ? কাউকে ভালোবাসলে তাকে কাছে পাওয়ার জন্য মানুষ পাগলামিই করে। তুমি বাজে বকছো। আমার মোটেই ভালো লাগছে না এসব। তুমি জানো ওরা কোথায় গেছে? আমার মেয়ে এনে দাও। শান্ত হও, উনি আমাদের মেয়েকে এমনি ফিরিয়ে দেবেন। নিয়ে গেলে কেন তাহলে? উনি খাচ্ছিলেন, খাওয়া ছেড়ে উঠে আসতে হয়েছে তাকে ছায়ার জন্য। তার দায়ভার ছায়ারই, সেই জন্য নিয়ে গেছেন। রাবেয়া বেগম স্বামীর কথায় অবাকে চরম সীমানায় পৌঁছে গেছেন। ইয়ার কি হচ্ছে এখানে? ইয়ার কি আমি কেন করব? ইয়ার কি তো নির্জন চৌধুরী করে গেল আমার সঙ্গে। তমা বিষয়গুলো শুনল দরজায় দাঁড়িয়ে। ছায়া এ সমস্ত কপালেও নিয়েছে ওপর থেকে। তার কথায় স্পষ্ট এসব কিছুতে সে মোটেও খুশি নয়, বরং জেলাস। সকাল সকাল চৌধুরী বাড়িতে সার্ভেন্টদের নির্ঝরের পছন্দ মতো রান্না করতে বলেছে রোজি। নির্ঝর যদি কখনো রাত বাইরে থাকে তাহলে পরের দিন সকাল সকাল বাসায় এসে খাবার খায়। সেই জন্য নির্ঝর যে রাতে বাসায় আসেনি এটা দেখে রোজি সকাল সকাল অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠেছে। কিছুক্ষণ পরেই ঘুম থেকে উঠে রোজিকে সার্ভেন্টদের সঙ্গে কথা বলতে দেখে এগিয়ে আসেন আনিকা বেগম। রোজি, বড় মা তুমি উঠে গেছো? কি করছিস মা এত সকাল সকাল? নির্ঝর আসবে না, তাই ওর জন্য খাবার রান্না করতে বলেছি। আনিকা বেগম মৃদু হেসে রোজিকে জড়িয়ে নেন। তোর মতো খেয়াল আমার ছেলের কেউ রাখতে পারবে না। তুমি সবই বুঝো, তোমার ছেলেটা একটু বুঝলে হয়। বুঝবে না কেন? সেও বুঝবে। তোর মা কবে আসবে রোজি? কাল রাতে কথা হলো, পরশুদিন চলে আসবে। ওদের কথার মাঝে গার্ড এসে বলে, ম্যাম আদনান খান এসেছি। সে নির্ঝরের বন্ধু, ভেতরে পাঠাও। জি। আদনান প্রবেশ করে এক তোড়া ফুল নিয়ে। ওয়াও আন্টি, আপনাকে সকাল সকাল এত সুন্দর দেখায় কিভাবে? মিসেস চৌধুরী আদনানের গাল টেনে দেয়। সবসময় এত আলু কেন দিস? ছি ছি, কি যে বলো না। তোমার জন্য এই ফুলগুলো ফুটেছিল, আমি তুলে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, বুঝলাম, ধন্যবাদ। হেই প্রিন্সেস রোজি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? অনেক ভালো। রান্নার অনেক ভালো ঘ্রাণ আছে। স্পেশাল কিছু নাকি? না, আসলে সব নির্ঝরের পছন্দের খাবারগুলো। দেখেছো আন্টি, ওর পছন্দ আমার সঙ্গে সব মিলে যায়। ও পছন্দ করে বটে, খাসা জিনিসগুলোই ওর পছন্দ হয়। তাই তো ওর যা পছন্দ করে তাই আমারও পছন্দ হয়ে যায়। রোজি মৃদু হাসে। দেখেন বউটাও যেন পছন্দ না হয়ে যায়। আদনান রোজির দিকে ফিরে তাকায়। সেটাই তো কথা। তবে সমস্যা নেই, বন্ধুর বউ অর্ধেক ওর ঘরওয়ালি, তাই না আন্টি? কথাটা বলে আদনান আবারও রোজির দিকে তাকায়। তবে পছন্দটা সঠিক জায়গায় হলেই কেবল হয়। রোজি কিছুটা ভ্রুকুচকে তাকিয়ে রইল। কথাটা তাকে ঠিক কিভাবে বলল, ভালোভাবে না পিঞ্চ মেরে, বুঝল না। আদনান না খেয়ে কোথাও যাবি না বাবা? সে না তো হয় গেলাম, কিন্তু যার সঙ্গে দেখা করতে এলাম সে কোথায়? বাড়িতে নেই, রাতে আসেনি। ওয়াও রোজি, তুমি তো সব জানো। কোথায় আছে সেটাও জানো কি? না ভাইয়া, সেটা জানি না। যা, ফোন না করে আসা উচিত হয়নি। তাতে কি হয়েছে? এসেছিস ভালো হয়েছে, কাজ না থাকলে আমার কথা মনেও করিস না। আহা আমার মিষ্টি আন্টি, কি বলো না। তোমারে দেখার জন্য আমার দু চোখ সব তৃষ্ণার্ত থাকে। হয়েছে হয়েছে, এখন খেতে চল। রোজির মনটা খারাপ হয়ে যায়। যার জন্য সে এত সকাল সকাল উঠল সে আসলো না। গ্রামের প্রায় অনেক মানুষের নানান সমস্যা থাকে। সব সমস্যা দেশ প্রধানের কান পর্যন্ত আসতেও পারে না, সামলাতেও পারে না। এটা সম্ভব না। একটা দেশের সকল সমস্যা কখনোই প্রধান পর্যন্ত পৌঁছাতে পারে না, বিশেষ করে মানুষের ব্যক্তিগত সমস্যা।
আজ নির্ঝর যে তার দাদির বাড়িতে আছে এটা একজন বৃদ্ধ মহিলা জানতে পেরেছে। তার গ্রামের বাড়িটা যত সম্পত্তি ছিল সবটা তার দুটো ছেলে ছলচাতুরি করে কেড়ে নিয়েছে। তারা এখন তাকে এবং তার স্বামী অর্থাৎ তাদের বাবাকেও দেখছে না। তাদের বাবা অসুস্থ, একটা টাকাও দিচ্ছে না, চিকিৎসা করাবে যে। অসহায় হয়ে সে নির্ঝরের কাছে এসেছে। ভোরের আলো ফুটলেই এসেছে। কথা হচ্ছে যখন নির্ঝর উঠবে ততক্ষণ অপেক্ষা করবেন তিনি। ছায়াকে নিয়ে বাগানের দোলনায় বসে প্রকৃতি দেখছে নির্ঝর। সদ্য ওটা সকালে সূর্যের আলো পৃথিবীর সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয়। এসব এর আগে কখনো উপলব্ধি না করলেও এখন কেমন উপলব্ধি হচ্ছে। আর ছায়ার সঙ্গে মুহূর্তটা তার জীবনের সেরা মুহূর্ত বলে মনে হচ্ছে। ছায়াও পুতুলের মতো বসে আছে। নির্ঝর কিছু বলছে না, শুধু প্রকৃতি উপভোগ করছে। তবে এক হাত ছায়ার কোমরে জড়িয়ে রেখেছে। ছায়াও আর যুদ্ধ করতে পারছে না, ক্লান্ত সে। এমন সময় হঠাৎ করে গার্ডসদের চিল্লানো শুনতে পেল নির্ঝর। মেইন গেটে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে। বিষয়টা লক্ষ্য করে নির্ঝর উঠে সেদিকে চলে যায়। কৌতূহলবশত ছায়াও নির্ঝরের পেছন পেছন যায়। কি হচ্ছে এখানে? সরি স্যার, উনি আপনার সঙ্গে দেখা করতে চান। আমরা বলছি আপনাদেরকে বলুন, কিন্তু ম্যান মানছেন না। বাবারে, আমার বড়ই অসহায় অবস্থা। ওনাকে ছেড়ে দাও, ভেতর আসতে দাও। ছায়া কিছুটা অবাক হয়ে যায়। সে চাইলে মহিলার কথা না শুনতে পারত। আর এভাবে একজন দেশপ্রধান কাউকে নিজের বাসায় আসার অনুমতি দেয়? নির্ঝর ওই বৃদ্ধ মহিলাকে নিয়ে একই সোফায় বসেছে। নির্ঝরের এই দিকটা ছায়ার অগোচরে ছিল। বলুন, কি প্রয়োজন? বৃদ্ধা তার সকল কথা খুলে বলে। নির্ঝর সবটা শুনে। এখন আমি কি করব বাবা? আপনার স্বামীর চিকিৎসা হবে এবং আপনি নিজের বাড়িও ফেরত পাবেন। সেখানে দায়িত্বরত কর্মকর্তা কালকের মধ্যে আপনার উপর হওয়া সকল অন্যায়ের বিচার করবে এবং আপনার স্বামীর সকল দায়িত্ব আজ থেকে আমার। আপনারে কি বলে যে ধন্যবাদ জানাবো বাবা? আপনি আমার দেশের মানুষ, আপনার কষ্ট আমার কষ্ট। এমনভাবে বলবেন না যে আমি নিজেকে দূরের কেউ মনে করি। আমি আপনাদের মতোই সাধারণ মানুষ। আপনাদের কষ্ট আমার কষ্ট। সেদিন নির্ঝরের জন্য মনটা একটু নরম হয়েছিল ছায়ার। নির্ঝর সেদিন ছায়াকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। তবে কি এমন হলো যে ছায়ার মনে একটু হলেও জাগ্রত হওয়া ভালো লাগা আবারও ঘৃণায় পরিণত হলো? বর্তমান বৌজান। নির্ঝরের ডাকে ধ্যান ফিরে ছায়ার। কিছুটা কেঁপে উঠেছে সে। জানালার পাশে বসেছিল ছায়া, যাকে দেখতে অপরূপ সুন্দরী দেখাচ্ছিল। বাসন্তী রঙা শাড়িতে তার সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছে। নির্ঝরের মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সব সৌন্দর্য হয়তো এই মেয়েটার জন্যই সৃষ্টি হয়েছে। ছায়া নেমে দাঁড়ায়। জি। বিকেল 4:30 বাজে। তুমি এখনো দুপুরের খাবার খাওনি কেন? আপনি খাইয়ে দিয়ে গেছেন আমাকে খাবার। সেটা সকালের খাবার ছিল। আমার খেতে মন চাইছে না। তোমার মন না চাইলেও খেতে হবে। ছায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নির্ঝর এগিয়ে আসে ছায়ার সামনে। আমাকে কেন হতে চালাস তুই? আমার রাগ লাগে, সব ধ্বংস করে দিতে মন চায়। ছায়ার হাত ধরে কথাগুলো বলছিল নির্ঝর। তবে হাতটা চেপে ধরায় ভীষণ যন্ত্রণা অনুভব হচ্ছে ছায়ার। চোখ বন্ধ করে নেয় ছায়া। টুপটুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে চোখ দিয়ে। নির্ঝর আরও কিছু বলবে তার আগেই সার্ভেন্ট এসে দরজায় টোকা দেয়। জনাব, আদনান স্যার এসেছেন। আপনার সঙ্গে দেখা করার মর্জি জানিয়েছেন। নির্ঝর ছায়ার হাত ছেড়ে দেয়। আসছি, বসতে বলে থাকে। জি। সার্ভেন্ট চলে যায়। নির্ঝর ছায়ার হাত ছেড়ে ছায়ার কপাল থেকে চুলগুলো সরিয়ে কানের কাছে গুজে দেয়। আমাকে জ্বালাও কেন এত? আমি তোমার যন্ত্রণা সহ্য করতে পারছি না। তাহলে রেখে আসুন বাড়িতে। কথাটা শুনে শব্দ করে হেসে দেয় নির্ঝর। ছায়াকে নিজের কাছে নিয়ে আসে। ছায়ার কোমরে নিজের হাত পেঁচিয়ে আরেক হাত দিয়ে ছায়ার ঠোঁটে বৃদ্ধ আঙ্গুল রাখে। তোমার কাছে আমি ভালো মানুষ নাই হতে পারি। তুমি মনে করো পৃথিবীর সব থেকে খারাপ এবং জঘন্য মানুষটা আমি। এটা আমার কিছু করার নেই। এই সব থেকে খারাপ এবং জঘন্য মানুষটার সঙ্গে তোমাকে নিজের বাকিটা জীবন কাটাতে হবে। বাকিটা বলতে পুরোটা জীবন। শুধুমাত্র নিঃশ্বাস তোমাকে আমার থেকে আলাদা করতে পারে। এই বাড়িতে তোমার প্রবেশ ছিল লাল শাড়িতে, আর প্রস্থান হবে সাদা কাফনে। ছায়ার চোখ বেয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ে। নির্ঝর বাঁকা হাসে। আমার জন্য কাঁদলে তো অনেক বেশি মায়াবী দেখে। কথাটা বলে ছায়ার গালে চুমু খায় নির্ঝর। ছায়া সরে যেতে গেলে কোমরটা আরও শক্ত করে চেপে ধরে। ব্যথায় ঠোঁট কামড়ে ধরে ছায়া। নির্ঝরের সঙ্গে সঙ্গে ছায়ার ঠোঁটে আঙ্গুল রাখে। এই ঠোঁট
আমার একান্ত অধিকার। এখানে কামড় বসানোর অধিকার একমাত্র আমারই, আর কারো নয়, এমনকি তোমারও না। নির্ঝর ছেড়ে দেয় ছায়াকে, ছায়ার চোখ মুছিয়ে দেয়, এরপর বেরিয়ে আসে। নিচে আনিকা বেগম, আদনান, রোজি, রিনিতা মির্জা, রোজির মা একই সঙ্গে বসে আছে। আন্টি, এটা কি ঠিক হলো বলুন? নির্ঝর আমাকে বলল না, বিয়ে করলো। আনিকা বেগমের হাসি গায়েব হয়ে যায়। ওকে তো জানোই, মাথায় যা আসে তাই করে ফেলে। তাই বলে বিয়ে? আমি তো ভাবি দেখার জন্য এসেছি। ও বলেনি তাতে কি হয়েছে? আমি তো ভাবিকে দেখতে আসব। ভালো করেছো, আমাদের নির্ঝরের বউটা অনেক মিষ্টি। মায়ের মুখে ছায়ার প্রশংসা শুনে রাগে ফুলে ওঠে রোজি। বিরক্তি নিয়ে মায়ের দিকে তাকায়, তবে সেদিকে খেয়াল করে না রিনিতা বেগম। এরই মাঝে নির্ঝর হেঁটে আসে সেখানে। হে ব্রো, কেমন আছিস? আদনান উঠে দাঁড়ায়, নির্ঝরের সঙ্গে হাত মিলায় এবং নির্ঝরকে জড়িয়ে ধরে। ব্রো, আমি তো ভালো আছি রে, তুই কেমন আছিস? ভালো আছে। এটা দেখে বোঝা যায় তাদের বন্ধুত্ব পুরাতন এবং গভীর। কিন্তু ভাই, এটা তুই কি করলি? কি করলাম? বিয়ে করলি আর বললিও না। নির্ঝরের হাসি থেমে যায়। জানলে কিভাবে? তোর খবর জানতে খবরওয়ালাকে লাগবে কি? না, সেটা নয়। খুব প্রোটেক্টিভ নাকি বউ ওর জন্য? একটু। তা ভাবি কই ডাক, আমি তো ভাবিকে দেখতে এসেছি। নির্ঝরের কিছু বলার আগে আনিকা বেগম বলেন, দাঁড়াও, আমি ডাকতে পাঠাচ্ছি। পাখি, এই পাখি। জি ম্যাম। যাও, নতুন বউকে ডেকে নিয়ে এসো, বলো একজন গেস্ট এসেছে। জি ম্যাম। সার্ভেন্ট চলে যায় ছায়াকে ডাকতে। বস আদনান। তারপর বল, দিনকাল কেমন যাচ্ছে? আমার তো ভালোই যাচ্ছে। তোর কি অবস্থা বল? অবশ্যই নতুন নতুন বিয়ে করেছিস, দিনটা তোর ভালোই যাচ্ছে ভাই। ম্যাডাম, আপনাকে নিচে ডাকছে বড় ম্যাডাম। এখন? হ্যাঁ, গেস্ট এসেছে। আসছি। ছায়া শাড়ির ঘোমটা মাথায় টেনে সার্ভেন্টের সঙ্গে নিচে চলে যায়। ড্রয়িং রুমে ছায়া প্রবেশ করতেই সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত মিষ্টি ঘ্রাণ অনুভব করে আদনান। সে কথা থামিয়ে পিছনে ফিরে তাকায়। বাসন্তী রঙ্গা শাড়িতে একটা মেয়ে মাথায় ঘোমটা টেনে এগিয়ে আসছে। হাতের বালা দুটো জানান দিচ্ছে সে বিবাহিত। মেয়েটা এগিয়ে আসছে ক্রমশ। আদনান থমকে গিয়েছে। ঘন কালো চুলগুলো খোপা করা, প্রায় সবটা ঢেকে আছে ঘোমটার আড়ালে। মেয়েটা ফর্সা, তবে মানানসই, অদ্ভুত সুন্দর দেখতে। আদনানের দৃষ্টি থমকে যায়। কিছুক্ষণের জন্য সমুদ্র কন্যার কথা মনে পড়ে। আদনানের ভাবনার মাঝেই নির্ঝর উঠে ছায়ার হাত ধরে ছায়াকে নিয়ে আসে। মেট মাই ওয়াইফ মির্জা মেহেরিন ছায়া। আর বৌজান, ও আমার সব থেকে ভালো বন্ধু আদনান খান। সমুদ্র কন্যা? কথাটা অজান্তেই বলে ফেলে আদনান। নির্ঝর ভ্রু কুঁচকে তাকায়। কি বলছিস? ধ্যান ফিরে আদনানের। ও সরি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদনান উঠে দাঁড়ায়। আমি কি আপনাকে চিনি? ছায়া মৃদু হেসে উত্তর দেয়, জি না। হ্যাঁ, তাই তো, কিভাবে চিনবো? আসলে আমি তো অন্য কাউকে মনে করেছিলাম। ভাই, বিয়ে করলি, এত সুন্দরী একটা বউ, তোর একটা পার্টি তো দিবি। হ্যাঁ দেব, সময় হলেই দেব। কিন্তু আজ কি ভাবিস? ভাবির হাতের এক কাপ চা খাওয়া কি কপালে জুটবে না? আমার বউ শুধু আমার জন্যই রান্না করে, অন্য কারোর জন্য না। তুই অপেক্ষা কর, আমি শেফকে বলছি। উফ ভাই, তুই তো অনেক বেশি পাগল। এর জন্য আমি সব। ভাবি, আমার বন্ধু কিন্তু পুরাই আপনার নিয়ন্ত্রণে। ছায়া মনে মনে বলে, না রে ভাইয়া, বিষয়টা উল্টো। সে আমার নিয়ন্ত্রণে নেই, বরং আমি তার নিয়ন্ত্রণে আছি। ছায়াকে কিছু বলতে না দেখে আদনান বলে, ভাবি কিছু ভাবছেন? না না। তাহলে চা পাবো কি নির্ঝর? আনিকা বেগম উঠে দাঁড়ায়। নির্ঝর, এক কাপ চাই তো, এমন করছিস কেন? সেটা তো বলছি আম্মু, এক কাপ চা, শেফ বানিয়ে দেবে। আদনান হাসে। ভাই, তোর সব কিছু আমার এত পছন্দ হয়ে যায় কিভাবে জানি না, কিন্তু এই সমুদ্র কন্যা যে আমার ছিল, ভাগ্য এত নিষ্ঠুর হতে পারে কিভাবে? আমার থেকে সমুদ্র কন্যাকে কিভাবে কেড়ে নিতে পারে?